হলো না বলে আজ তুমি তুই তুই বুঝতেছিস না, একটু হইলেও লাগবে, ম্যানেজ কর। জীবনটাকে আর এভাবে নেওয়া যায় না, আর এভাবে নেওয়া যায় না। Love living, colored by Life is very easy. Life is very easy. এক্স্যাক্টলি শুরু হয়ে গেল লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি। চলছে কালার্স FM 101.6, সাথে আছি নিহান এবং সেই সাথে সীমান্তও কিন্তু চলে এসেছে এবং আমরা দুজন মিলে কিন্তু আজকের লাভ লিভিং অর্থাৎ বাঁচতে ভালোবাসা এই শোটা কিন্তু আমরা চালাবো এবং থাকবো কিন্তু ঠিক একটা পর্যন্ত। এবং আজকে কিন্তু প্রতিদিনের মতো আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট চলে এসেছেন। তার আগে বেশ কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে লেখালেখি নিয়ে। কারণ হচ্ছে লেখালেখি বিষয়টা আমার খুব পছন্দের একটা ব্যাপার এবং আজকে গেস্ট থেকে আমার মাথায় আসলো, কারণ তার লেখালেখির খুব একজন বড় ফ্যান আমি এবং সেই সাথে তার কথারও অনেক ফ্যান। তার পরিচয়, তার কাজ সব কিছুই আমরা জানবো, কিন্তু লেখালেখির কথা যেহেতু চলেই আসলো, সীমান্তর কথা কেনই বা বাদ যাবে। সীমান্ত, বইয়ের কি খবর? এত সুন্দর করে তুমি বললে, মানে আলহামদুলিল্লাহ বইয়ের খবর খুবই ভালো। মানে একটা লেখকের জন্য একই সাথে ভালো এবং খারাপ লাগার বিষয় হচ্ছে মানুষ তার বই চাচ্ছে, এটা যেমন খুব ভালো, আবার লেখকের সাইড থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারছি না, এটা হচ্ছে আমার জন্য খুব খারাপ বিষয়। তো আর একটা দিনই আছে, আমার হাতে আর হয়তো 100টা বইও নেই আমাদের নতুন এডিশনের, এবং এই বইমেলার শেষ যতটুকু বই আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আগামীকাল বইমেলায় থাকবো। খুলনায় এবার যাওয়া হয়েছিল, আল্লাহ তাআলা যদি অ্যালাউ করেন তাহলে হয়তো আগামী বছর আরো বেশ কিছু বিভাগীয় বইমেলাগুলোতে অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। ওকে, আমরা সেই আশাই করছি। এবং সেকেন্ড এডিশন কেন, আমার মনে হয় এটা থার্ড, ফোর্থ এবং এটার সেঞ্চুরিতম এডিশন আমরা পাবো। এবং হচ্ছে সেটা একদম সংখ্যা আসলে ম্যাটার করে না, সত্যি কথা বলতে, মানে সংখ্যা আসলেও ম্যাটার করে না। একটা জিনিস আমি চিন্তা করছিলাম কি, যে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে এরকম মানুষের সংখ্যা 30 থেকে 40 কোটির কাছাকাছি বাংলা ভাষায় কথা বলে অথবা বাংলা ভাষার কথা বোঝে। আমি যদি তার কাছে হাইয়েস্ট, আমি হয়তো 3000 মানুষের কাছে হাইয়েস্ট পৌঁছেছি। এখনো একটা মেজর পোর্শন বাকি রয়েছে। 30 কোটি হচ্ছে আমাদের বেজ ইকোনমি, মানে একটা বেজ যদি আমি বলি, তার মধ্যে মাত্র 3000 মানুষের কাছে পৌঁছতে পেরেছি। ইচ্ছা হচ্ছে কালার্স FM, লিভ এবং লেখা সবকিছুর মাধ্যমে আরো যত বেশি পারা যায় ভাইয়ার মতো মানুষদেরকে নিয়ে আরো বেশি মানুষের কাছে আমরা যাতে আমাদের চিন্তাগুলোকে নিয়ে পৌঁছাতে পারি। এক্স্যাক্টলি, চিন্তাগুলোকে নিয়ে পৌঁছে যাওয়াই আমাদের কাজ। লাইফ ইজ ভেরি ইজি। আমরা কিন্তু সেই চিন্তাগুলোকেই ছড়িয়ে দিচ্ছি, কারণ আমরা জানি যে আসলে জীবনটা যতটা সহজ করে আমরা বলছি ততটা সহজ না। জীবনের চড়াই উতরাই, জীবনের প্রতিটি বাঁক অনেক বেশি কঠিন, এবং সেই কঠিন বাঁকগুলোকে আসলে যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা শক্তির মাধ্যমে পরিবর্তিত হয়ে আমরা যখন সেগুলোকে সহজ করে দেখতে শিখবো, তখনই মনে হয় আমরা বাঁচতে ভালোবাসবো। তো তেমনই একজন মানুষ আজকে আমাদের সাথে আছেন, তেমনই একজন ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন, যিনি আসলে বর্তমানে বেঁচে আছেন খুবই ভালোভাবে, বাঁচতে ভালোবাসছেন। এবং আসলে তার বেঁচে থাকার পেছনে যে অনুপ্রেরণা, তার বেঁচে থাকার যেই চড়াই উতরাই, সেই গল্পগুলো আজকে শুনবো। এবং তার পরিচয়টা যদি একটু ছোট্ট করে দিই, তাহলে যেটা আমি মনে হয় তার মুখ থেকেই তার পরিচয়টা শুনি, তাহলে সব থেকে ভালো হবে। ওকে, ইকবাল বাহার ভাই, চলে যাচ্ছি ভাইয়ের কাছে। অনেক ধন্যবাদ ফাহিম, এবং সীমান্ত, তোমাকে অনেক শুভকামনা তোমার বইয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর আমার পরিচয়, আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমার নাম ইকবাল বাহার। আমি ছোটোখাটো কিছু কাজ করি, তবে আমি খুব গর্ব করে এটা বলি যে আমি একজন ভালো মানুষ হতে চাই। ওকে, সেই প্রচেষ্টা একেবারে ছোটবেলা থেকেই আছে, চলছে। যেদিন মৃত্যু হবে সেদিন ভালো মানুষ হওয়াটা সম্পূর্ণ হবে। ওকে, সো এইভাবে আমি নিজেকে দেখি। আর 2 নম্বর হচ্ছে যে আমি মানুষকে নিজে অনেক স্বপ্ন দেখি একেবারে ছোটবেলা থেকেই, সেই জন্য সেই স্বপ্নগুলো একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। মানুষকে স্বপ্ন দেখাই, শুধু স্বপ্ন দেখাই বললে ভুল হবে, স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করতে হয় সেগুলোতেও কিছুটা কাজ করার চেষ্টা করি। ওকে, আর আমার এমনিতে যদি পরিচয় বলেন, আমি একসময় জব করতাম, এখন আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা বলতে পারেন। 2টো ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার। একটা হচ্ছে অপটিম্যাক্স কমিউনিকেশন, আমরা সারা বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছি, কর্পোরেট সার্ভিসগুলো, মূলত অফিস কানেক্টিভিটি। আর সেকেন্ড হচ্ছে আমার একটা ই-কমার্স বিজনেস আছে, এটার নাম aladin.com, সেটাও মাশাআল্লাহ ভালোই চলছে। এবং আমার এই 2 পরিবারে 150 জন মানুষ কাজ করে,
তারা প্রতিদিন অফিসে আসে, ইয়াং, অল আর ভেরি ইয়াং, তরুণ তরুণী, তাদের হাসি মুখ দেখি, এটাই আমার কাছে সফলতা। ওকে, আমরা শুনতে পাচ্ছিলাম এবং আসলে আমরা যেটা জানি একটা খুবই বিখ্যাত একটা প্রবাদ আছে যে ফলদায়ী বৃক্ষ সবসময় মাথা নত করে থাকে, মাথা নুইয়ে থাকে। অর্থাৎ যারা অনেক কাজ করে, যারা আমাদের সমাজকে অনেক বেশি সমৃদ্ধ করে, আমাদেরকে সমৃদ্ধ করে, তারা আসলে এভাবেই নিজেদের পরিচয় দেয় যে আমি একজন মানুষ। তো আমি আসলে এটাই শুনছিলাম খুব মুগ্ধ হয়ে, কারণ ইকবাল বাহার ভাই আসলে বিভিন্ন জায়গাগুলোতে তিনি যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানে বিভিন্ন মানুষদের কিন্তু তিনি আসলে উৎসাহিত করেন এবং উৎসাহ প্রদান করেন তার কথার মাধ্যমে, তার জীবনের ঘটনা, সেই ঘটনাগুলোর মাধ্যমে। এবং এখন তিনি যেই কাজ করছেন, অর্থাৎ তিনি দুটো কোম্পানিতে সিইও এবং ডিরেক্টর হিসেবে আছেন, সেই কথাগুলো ছড়িয়ে দেন এবং মানুষকেও আসলে উদ্যোক্তা হওয়ার পথে, যেহেতু তিনি একজন সফল উদ্যোক্তা, যদিও ছোট করে বলছিলেন, আসলেই তিনি একজন সফল উদ্যোক্তা বাংলাদেশের, এবং সেই উদ্যোক্তা কিভাবে হয়ে ওঠে মানুষ, সেই কাজগুলোই তিনি করে থাকেন। এবং যেটা বলছিলাম, তার লেখার অনেক বড় একজন ফ্যান আমি ছোট্ট করে একটা জিনিস অ্যাড করে নিই যে ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে হলো। গত বছর তো সম্ভবত ফেব্রুয়ারি মাসে একটা প্রোগ্রাম ছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে, সেখানে হচ্ছে আমার ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয়। ভাইয়া সেখানে তার এন্টারপ্রেনার লাইফ স্টোরি বলছিলেন। তো ওই সেশনের পরবর্তীতে আমার সুযোগ হয় ভাইয়ার অপটিম্যাক্সের অফিসে যাওয়ার, এবং সেই অফিসে গিয়ে আমি প্রায় 1 ঘন্টা ধরে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি যে কিভাবে ছোট থেকে উনি আস্তে আস্তে, ওই গল্পগুলো মূলত আমি একদিন শুনেছিলাম, একটু শর্ট করে শুনেছিলাম, বাট আজকে আমার নিজের ইচ্ছা রয়েছে যে গল্পটা আমি 1 ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধের মতো শুনে আমার মানে যেতে ইচ্ছা হচ্ছিল না, এত ভালো লাগছিল। সেই গল্পগুলোই আমার মনে হয় আমাদের সবার সামনে একবার চলে আসা উচিত, আর একটু ডিটেইল ভাবে, আর একটু প্রত্যেকটা ঘটনাগুলো থেকে আমরা যা যা শিখতে পারি সেই বিষয়গুলো নিয়ে। এবং আজকে আমার মতে আমি আর নিহান, আমরা মূলত এই প্রোগ্রামে কিন্তু আমরা উপস্থাপক হলেও চেষ্টা করব আমি আর নিহান আমরা কম কথা বলতে। আজকের ফ্লোরটা ভাইয়া আপনার, কেননা আপনি আমাদের থেকে জীবনটাকে অনেক বেশি দেখেছেন, জীবনের বাঁকও অনেক বেশি ছিল। আমরা চাই সেই বাঁকের কথাগুলো উঠে আসুক, এবং আমরা দুজন তো বটেই, আমাদের সাথে আরও যারা রয়েছেন তারাও যাতে আমাদের সাথে কিছু শিখতে পারে। এক্স্যাক্টলি। এবং যেটা বলছিলে উপস্থাপনার কথা, আজকে তো আমি রীতিমতো চিন্তা করছি যে কিভাবে উপস্থাপন করব, কারণ ইকবাল বাহার ভাই নিজেও একজন টিভি প্রেজেন্টার এবং খুব সফল একজন প্রেজেন্টার হিসেবে আমাদের কাছে পরিচিত, এবং এটাই আমার কাছে মনে হয় যে বেশি মানুষ তোমার সামনে চেনে। এবং এটা অবশ্যই চ্যালেঞ্জিং সিনিয়র উপস্থাপকের কাছে উপস্থাপনা করা, সামনে উপস্থাপনা করা। প্রোগ্রাম শেষে ভাইয়া ফিডব্যাক দিয়ে দিবে, তোমার পারফরম্যান্স অনেক ভালো হবে, চিন্তা করো না। ওকে, আমরা আর দেরি করব না, একদমই গল্পে চলে যাচ্ছি। আমাদের গল্প মানে জীবনের ঘটনা, এবং সেই একদম ছোটবেলা থেকে আমরা শুনবো আজকে বাহার ভাইয়ের ঘটনা। জীবনের পথটা কেমন ছিল, তার জীবনের বাঁকগুলো কেমন ছিল, সেখানে কি আসলে চড়াই উতরাই ছিল নাকি খুবই মসৃণ ছিল, সেই জায়গাগুলো শুনবো। এখন থেকেই শুরু করব, কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম 09610161016, এটা হচ্ছে নাম্বার। সেখানে তোমরা সরাসরি ফোন করে ফেলতে পারো, আমাদের সাথে কথা বলে ফেলতে পারো আজকে আমাদের গেস্ট আছে তার সাথে, এবং প্রশ্ন করতে পারো তার জীবনের ঘটনা নিয়ে বা তার জীবনের চড়াই উতরাই নিয়ে যে কোনো প্রশ্ন করে ফেলতে পারো। এবং একই সাথে যেহেতু আজকে আমরা একটা অ্যামেজিং গল্প শুনতে যাচ্ছি, সবার পক্ষে হয়তো ভাইয়াকে এভাবে আন্তরিকভাবে কিংবা একান্ত এভাবে সময় পাওয়া সম্ভব না, তাই আজকের যে ঘটনাগুলো আমরা চাই এটা সবার মাঝে ছড়িয়ে যাক। আর ফেসবুকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করেই আমরা কিন্তু আমাদের এই লাইফের ইম্পর্টেন্ট লার্নিংগুলো আমরা আমাদের চারপাশের মানুষদের সাথে শেয়ার করে ফেলতে পারি। এক্স্যাক্টলি, সেজন্য যেটা করতে হবে www.facebook.com/livewithlife, এটা হচ্ছে আমাদের লিভ উইথ লাইফ, অর্থাৎ লাইফ ইজ ভেরি ইজি আমাদের অর্গানাইজেশন, আমাদের ইনিশিয়েটিভটার একটা পেজ। সেই অফিসিয়াল পেজে তোমরা চলে এসে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারো, এবং যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা অবশ্যই আমাদের এই শোতে একদম লাকি 3 জনকে প্রত্যেকটা শো থেকে আমরা নিয়ে আসবো, এবং এটা হচ্ছে এই পরের মাসের প্রথম সপ্তাহেই হবে। ওকে, তো আর দেরি কেন, এটা করেই ফেলো। এবং 7171 নাম্বার, এই নাম্বারটিতে টেক্সটও করে ফেলতে পারো, সেজন্য CLR স্পেস তোমার নেম এবং স্পেস তোমার যে কোনো প্রশ্ন, যে কোনো কথা আমাদের জানিয়ে দিতে পারো। চলে যাচ্ছি ইকবাল বাহার ভাইয়ের কাছে, এবং তার ঘটনা থেকে, অর্থাৎ তার জীবনের ঘটনা থেকে, কোথায় বেড়ে ওঠা, কোথায় জন্ম, এবং কোথা থেকে আসলে শুরু হলো আপনার জীবনের গল্পটা। ধন্যবাদ ফাহিম, তোমার উপস্থাপনা খুবই ভালো হচ্ছে। আর মিডিয়ার কথা যদি বলতে হয়, আমি মিডিয়াতে একেবারে শিশু, কারণ হচ্ছে আমি এখনও শিখছি। আমি হ্যাঁ ডেফিনেটলি আমি প্রায় 2.5 বছর নিউজ পড়েছি, কিন্তু এখন সময় দিতে পারি না, বাট ইভেন দো আমি ঢাকা FM এ নিউজ পড়ি। আর আমি বিজনেস প্রোগ্রাম উপস্থাপনা করি রেগুলার, এবং বিভিন্ন চ্যানেলে গিয়ে টকশোতে হাজির হই। সো মিডিয়ার সাথে একটা সম্পর্ক আছে, এবং মিডিয়ার সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, কোনো সন্দেহ নেই।
আর গল্প যেটা আসলে আমি গ্রামের ছেলে, একেবারেই গায়ের ছেলে যাকে বলে, কিন্তু এই কথাটা বলতে গিয়ে আমার একটু বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে সন্তান যারা গ্রামে থেকে বেড়ে ওঠেন তারা হয়তো চিন্তা করেন যে আমি কি পারবো, আমাকে দ্বারা কি হবে, বা শহরের ছেলেদের সাথে কম্পিটিশনে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি গ্রামের ছেলেরা হয়তো নানান কারণে একটু পিছিয়ে থাকেন, কিন্তু আমার ধারণা গ্রামের ছেলেদের যে এনার্জি, যে মনোবল, যে ইচ্ছা শক্তি এবং যে কর্মস্পৃহা, ডেফিনেটলি সেইটা আমার মনে হয় শহরের ছেলেদের সঙ্গে কোনোভাবেই কম কম না। বলা যায় না। এবং শহরের ছেলেরা সুবিধা পাচ্ছে অনেক বেশি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বলবো যে গ্রামের ছেলেদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে Education. একটা পড়াশোনা, ভালো পড়াশোনা, ভালো মানুষদের সাথে চলা। আমি এই কথাগুলো বলতে বলতে সারাক্ষণ যে কথাটা বলবো যারা শুনছো তাদেরকে, সেটা হচ্ছে যে জীবনের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ভালো বন্ধু। জীবনের পরতে পরতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মজীবন, ভালো বন্ধু নির্বাচন করা, ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার বন্ধুরা তোমার লাইফ ডিটারমাইন করবে। ওকে, আমরা অবশ্যই ভাইয়া আপনার এই কথাগুলো শুনবো, কিন্তু আপনার একদম শুরু থেকে যদি আমরা গল্পে চলে যেতাম, অর্থাৎ আপনার বেড়ে ওঠাটা কোথা থেকে শুরু হলো, অর্থাৎ কোন জেলা বা কোন গ্রাম থেকে? আমি আপনার ফেনীর ওঠাটা? ছেলে, আমার Okay. জন্ম ফেনীতেই, এবং আমার একেবারে শুরুতেই আমার স্কুলটা শুরু হয় ঢাকায়, আমার বাবার বিজনেসের কারণে। আচ্ছা, পরবর্তীতে আমি খুব প্রাউড ফিল করি, আমার যদি খুব ছোটবেলা নিজে যদি আমি চিন্তা করি আমি ছোটবেলাটা কেমন, তখন আমার মনে হয় যে আমি যদি যৌথ পরিবারে জন্ম না নিতাম ওকে, তাহলে আমার জীবনটা এত সুন্দর হতো না। কারণ সেখানে অনেক কিছু শিখেছি। প্রথম যেটা শিখেছি সেটা হচ্ছে শেয়ারিং। আচ্ছা, এই শেয়ারিংটা জীবনটাকে বদলে দেয়। আমরা আসলে এখন তো শেয়ারিং করতেই পারি না। ছোটবেলায় আমি এই শেয়ারিং এর জন্য, এই আমার কাজিনদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কাজিনদের সাথে ঝগড়া করার জন্য আমি ঢাকা ছেড়ে গ্রামে চলে যাই বাবা মাকে ছেড়ে, ওকে, আমার চাচার সাথে। তো এবং সেখানেই আমাকে গ্রামের স্কুলে ভর্তি করানো হয়। গ্রামের স্কুলেই আমি, এটা কোন সময়টাতে, মানে এটা আপনার কত বয়স? 75 এর পর, মানে এটা আপনার হচ্ছে 80-র দিকে। ওকে, আপনি তখন কোন ক্লাসে বা কোন সময়টাতে? আমি তখন 2-তে পড়ি। আচ্ছা, ওকে। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার স্কুলে ভর্তি হওয়ার পরে সেখানে আমি ক্লাস 5, তারপর হাই স্কুল, এবং হাই স্কুলটাও আমি গ্রামেই করি। আচ্ছা, এবং হাই স্কুল করে আমি শহরে আসি প্রথম ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার জন্য, এবং সেটা হচ্ছে তিতুমির কলেজে। ওকে, তো গ্রামের স্মৃতি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে যে আমি গ্রামে আমরা হেঁটে স্কুলে যেতাম, যেটা আচ্ছা। এখন একেবারে অকল্পনীয়, কারণ কাঁচা রাস্তা ছিল, এবং হ্যাঁ রিক্সা চড়তো, কিন্তু আমার বাবা বা আমার মা চাইতেন তোমার অন্য বন্ধুরা হেঁটে যাবে তো তুমি যাবে, সো তুমি রিক্সায় চড়তে পারবে না। আচ্ছা, সো এই জিনিসটা তখন হয়তো বুঝিনি, এখন বুঝি। তখন একটু রাগ হতো, কেন হ্যাঁ, আমাকে এভাবে পাঠাচ্ছে? এখন বুঝি যে আমি যদি রিক্সায় চড়তাম তাহলে হয়তো আমি একা হয়ে যেতাম, আমার সেই সুন্দর সুন্দর বন্ধুত্বগুলো হতো না। আর বন্ধু নির্বাচনের যে জিনিসগুলো, আমি খুব চুজি ছিলাম, সবসময় চিন্তা করতাম মেধাবী ছেলেদের সাথে। এখানে একটা ব্যাপার কিন্তু থাকে, অর্থাৎ আপনি যখন গ্রামের স্কুলে পড়েন সেখানে এক ধরনের কমিউনিটি থাকে, বা আপনি বলছেন আপনি শহর থেকে গ্রামে পরবর্তীতে শিফট করেন, তো সেক্ষেত্রে একটা ধরনের ওয়েদার থেকে, এক ধরনের পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাওয়া, খাপ খাইয়ে নেওয়া, এবং যেটা বলছিলেন আপনি যে বন্ধু পছন্দ করার ক্ষেত্রে, চুজ করার ক্ষেত্রে, সেটা কিভাবে আসলে না, করলেন? এটা প্রবলেম হতো না, কারণ আমাদের আত্মীয় স্বজনরা সবাই পড়তো, তো আচ্ছা। তো ওদের মধ্যেই আমাদের মূল একটা বন্ধুত্ব, community, হ্যাঁ, হতো। আর যেটা হয়েছে যে পরিবেশে আমি এই জিনিসটা আসলে আমাদের যৌথ পরিবার থেকে শিখেছি, স্কুল কলেজ লাইফেও শিখেছি, সেটা হচ্ছে যে একেবারে যখন যেভাবে যেখানে থাকা যায় সেইটাতে আমি থাকতে অভ্যস্ত। আমার যদি এখন আল্লাহ না করুন যে খুব খারাপ পরিস্থিতি হয়ে যায়, যে আমার অর্থনৈতিকভাবে আমি খুব পড়ে গেছি, আমাকে খুব সিম্পল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একটা লাইফ লিড করতে হবে, আমার কোনো সমস্যা হবে না। কারণ আমি জানি যে এই ফ্যামিলিটা, এই লাইফটা কেমন, আমি এটা পার করে এসেছি। সো আমার এটা খুব একটা সমস্যা হয় না। আর যেটা হচ্ছে যে যৌথ পরিবারের যে সুবিধাগুলো, সেটা হচ্ছে যে আমরা খাবার দাবার থেকে শুরু করে খেলাধুলা, ঝগড়া, সবকিছু আমরা শেয়ার করতাম। আর গ্রামে যেটা হতো সেটা হচ্ছে যে অনেক সময়, যেটা আমার একটা ঘটনা এখন মনে পড়ছে আপনাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা যখন ঝগড়া করতাম,
আশেপাশে বাড়ির ছেলে মেয়েদের সাথে, তখন আমরা দেখতাম যে আমার একটা ঘটনা খুব মনে পড়ে, আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সেটা হচ্ছে আমরা মারামারি করতাম, ডেফিনেটলি বাচ্চা ছেলেরা মারামারি করে, এটা আপনারাও হয়তো করেছেন। মারামারি করে আমরা যখন ঘরে আসতাম এবং মাকে বলতাম যে মা ও তো আমাকে মেরেছে, মা আমাকে কি করতো, উল্টা মার দিত, যে তুই গেলি কেন, মারামারি করতে গেলি কেন। কিন্তু আবার অপোজিটে যেটা দেখা যেত সেটা হচ্ছে যে অন্য কোনো ঘটনা যখন ঘটে, যখন ওই ছেলেরা মার খায় বা অন্য কোনো ফ্যামিলিতে এরকম ঘটনা যখন ঘটে, তখন দেখি দুই পরিবারের সিনিয়ররা ঝগড়া লেগে যায়। সো আমার কাছে মনে হয় যে এইগুলো হচ্ছে অনুশাসন, যে আমাকে আবার মারছে, আমাকে বলছে যে তুমি কেন গেলে মারামারি করতে। উনি কিন্তু অন্য কারো দোষ হয়েছে কিনা বা ওই ফ্যামিলির ওই ছেলের বাবা মাকে জিজ্ঞেস করতে যাচ্ছেন না। সো এই জিনিসটা আমার কাছে এখন মনে হয় যে তখন এই কাজগুলো করেছেন বলেই আজকে ভালো মানুষ হওয়ার দৌড়ে আছি। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। তারপরে আপনি যদি বলেন ঢাকায় চলে আসা এবং সেটা তিতুমির কলেজে ভর্তি হওয়া, এটা হচ্ছে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, ঢাকায় আসা। এবং ঢাকায় আসার ব্যাপারটা নিয়েও আমার একটু গল্প আছে। গল্প এই জন্য যে আমরা যখন পরীক্ষা শেষ হতো, এটা কোন সময়টা? এটা হচ্ছে 90। মানে আপনি সেই সময় কোন ক্লাস বা কোন? আমি যখন ঢাকায় ভর্তি হই, দ্যাট ইজ 90 সালে ইন্টারমিডিয়েটে। ওকে। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঢাকায় আসার ব্যাপারে যেটা আমাকে ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে যে আমাদের কিছু আত্মীয় স্বজন ঢাকায় থাকতো ছোটবেলা থেকেই। তা আমরা স্কুল ছুটির পরে, পরীক্ষা ছুটির পরে, বার্ষিক পরীক্ষার পরে আমরা ঢাকায় আসতাম বেড়াতে। তো তখন তাদের লাইফটা দেখে খুব ভালো লাগতো যে তারা ঢাকায় থাকে, ঢাকার স্কুলে পড়ে, ঢাকার কলেজে পড়ে। আমার এক কাজিন ছিলেন ডক্টর, ডেন্টিস্ট, উনি ঢাকা ডেন্টাল কলেজে পড়তেন। প্রত্যেক ছুটিতে গ্রামে যেতেন, দেখতাম যে ওনাকে নিয়ে নানান আয়োজন। আমরা বাড়িতে আছি, আমাদেরকে নিয়ে হয়তো অতটা আয়োজন নেই, কিন্তু উনি আসছেন, ওনার জন্য ভালো ভালো খাবার। এই জিনিসগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো যে আমারও ঢাকায় যেতে হবে, হ্যাঁ, মানে গন্ডিটা পার হতে হবে। সো ওই আমার মনে হয় যে ওই যে ছুটির পরে যে ঢাকায় বেড়াতে আসা স্কুল লাইফে, ওইটা আমাকে অনুপ্রাণিত করেছে ঢাকায় পড়ার ব্যাপারে। কারণ হচ্ছে যে যদিও আমাদের পরিবারের সবাই আস্তে আস্তে করে ঢাকায় আসছিলেন, কিন্তু সবাই আসতে পারেন নাই, বা আমার গ্রামের বা আমার বাড়ির সবাই আসতে পারেন নাই। সো এই জিনিসটা আর কি খুব ইম্পর্টেন্ট। তারপর ঢাকায় আসার পর তো অন্যরকম একটা জীবন শুরু হলো, সেই গল্প আমরা করতেই পারি। সেটা হচ্ছে যে তিতুমির কলেজে ভর্তি হওয়ার পরে আমি বেসিক্যালি সায়েন্সের ছাত্র ছিলাম ম্যাট্রিকে, এবং খুবই এভারেজ স্টুডেন্ট যাকে বলে। মানে আমি কখনোই রেজাল্ট ভালো করতাম না, কারণ প্রচণ্ড ফাঁকিবাজ একটা ছাত্র ছিলাম আমি ছোটবেলা থেকেই। তো যার কারণে ম্যাট্রিকে আমি শুধুমাত্র ফার্স্ট ডিভিশন পাই, কিন্তু এরপরে আমি আমার লাইফে কোনোদিন আর ফার্স্ট ডিভিশন পাইনি। তো ঢাকায় ভর্তি হওয়ার পর গ্রাম থেকে আসলে যেটা হয় আমাদের, এবং আমি ঢাকায় একা, আমার বাবা মা কিন্তু গ্রামে। ঢাকায় আমি আমার রিলেটিভের বাসায়, যেটা বললাম আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমার কাজিনের বাসায় থাকতাম। তো সেইখানে যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো রকমের অনুশাসন বা বাধা ধরা নিয়ম বা আমাকে শাসন করে, যেহেতু বাবা নাই মা নাই, সো একটু স্বাধীনতা, অতিরিক্ত স্বাধীনতা পেয়ে যাই। সিনেমা দেখতাম তখন কাজিনরা মিলে, তারপরে মজা করতাম, ওই রাত্রেবেলা ভিডিও দেখতাম, ভিসিপি ভাড়া করে এনে এসব নানান কাজ করতাম। তো যার কারণে যেটা হলো আমার ইন্টারমিডিয়েট রেজাল্টটা খারাপ হয়ে যায়। ওকে, আমরা এই জায়গাটাতে একটু থামি। শুনছিলাম ইকবাল বাহার ভাইয়ের গল্প এবং তার জীবনের ঘটনাগুলো, এবং এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে একটু অন্যদিকে বাঁক নিচ্ছে সেই ঘটনাটা। কারণ জীবনে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, অনেক সময় অনেক ভুল করে ফেলি, এবং তারপরে সেখান থেকে আসলে কে ঘুরে দাঁড়াতে পারছি আর কে পারছি না, কে একদম হতাশ হয়ে জীবনের খেইটা হারিয়ে ফেলছি, সেখানে হাল ছেড়ে দিচ্ছি, সেটাই আসলে মূল পয়েন্ট। এবং এটার উপরই নির্ভর করে পরবর্তীতে আমাদের এগিয়ে চলা। তো এগিয়ে চলা নিয়ে যারা কাজ করে তাদের একটু খবর দিয়ে দিই। গ্রামীণ ফোনের খবর দিতে হবে। গ্রামীণ ফোন নিয়ে এসেছে 4G। গ্রামীণ ফোন গ্রাহকরা এই সুপার স্পিড 4G এক্সপিরিয়েন্স করতে করে নিতে হবে হচ্ছে 3টি সহজ স্টেপ, এবং জেনে নিতে হবে তোমাদেরকে এই 3টি স্টেপ সম্পর্কে। আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের বর্তমান 3G সিমটি আপগ্রেড করে নিতে 4G সিমে যেটা করতে হবে, প্রথমে তোমাদেরকে নিশ্চিত হয়ে নিতে হবে যে তোমাদের হ্যান্ডসেটটি 4G এনেবলড কিনা, এবং সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে 4G বা LTE সেট করে নিতে হবে। তারপরে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে
সুপার স্পিড গ্রামীণ ফোন 4G। লাইফ চলুক জিপি স্পিডে, এবং এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে চলে যেতে পারো গ্রামীণফোন.com-এ। চলছে লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি, সাথে আছি নিহান এবং সীমান্ত। তোমরাও সাথে চলে আসতে পারো। 09610161016 হচ্ছে নাম্বার, সেখানে ফোন করে ফেলতে পারো সরাসরি। এবং আমাদের যে লাইভটি যাচ্ছে আমাদের পেজ থেকে, অর্থাৎ কালার্স FM এর পেজ, যদি আমরা যেতে চাও সেখানেও তোমরা পেয়ে যাবে সেই লাইভটি। সেখানে যেতে হলে যেটা করতে হবে facebook.com/colorsfm1016, এখানে চলে আসতে হবে, অথবা কিন্তু তোমরা লাইফ ইজ ভেরি ইজির পেজে যেও আমাদের লাইভটা দেখতে পারো এবং শেয়ার করে দিতে পারো। আমরা ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে, তারপরে কিন্তু সেই বাঁকের গল্প, অর্থাৎ ইকবাল ভাইয়ের জীবনের ঘটনাটা আরও কোন দিকে যাচ্ছে সেই গল্পগুলো শুনে ফেলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থেকো। Love living, colored by Life is very easy. Life is very easy. ভাই, হাতে ঘড়ির দিকে একটু দেখবেন। কি পরেছেন? লেডিস ওয়াচ? অফিস বা ক্লাসে হট পিঙ্ক নিয়ে নিশ্চয় যান না। স্যুটের সাথে কোন শু প্রিফার করেন? হাই হিল? তাহলে শ্যাম্পুর বেলায় কেন মেন্স শ্যাম্পু নয়? ব্যবহার করুন বিশ্বের 1 নম্বর মেন্স শ্যাম্পু ক্লিয়ার ম্যান। রিফ্রেশিং মেন্থল সমৃদ্ধ, ড্যান্ড্রফ দূর করে আর দেয় ডাবল ফ্রেশনেস। ক্লিয়ার ম্যান, বিশ্বের 1 নম্বর মেন্স শ্যাম্পু। অন্তর থেকে প্রান্তরে পৌঁছে যাচ্ছে নেট, প্রান্ত সীমান্তে বন্দরে চলে প্রতিদিন আপডেট। তুমি আমি আমাদের গলে শক্তির নাই শেষ, ডিজিটাল প্রতিনিধিতে চলে উঠছে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্কে প্রতিদিন 1 GB ফ্রি ইন্টারনেট, পরপর 4 দিন পেতে ডায়াল *123*44#। বিস্তারিত রবি ওয়েবসাইটে। রবি, গান আর স্মৃতিতে থাকবে অমলিন। হিন্দি চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী কাপুর। শোনো শ্রীদেবী স্পেশাল বলিউড আর যে হট পিঙ্ক দীপা আর বলিউড কুইন আশা আমানের সাথে শনিবার রাত 9টায় কালার্স FM 101.6। অন্তর থেকে প্রান্তরে পৌঁছে যাচ্ছে নেট, প্রান্ত সীমান্তে বন্দরে চলে প্রতিদিন আপডেট। তুমি আমি আমাদের গলে শক্তির নাই শেষ, ডিজিটাল প্রতিনিধিতে চলে উঠছে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্কে প্রতিদিন 1 GB ফ্রি ইন্টারনেট, পরপর 4 দিন পেতে ডায়াল *123*44#। বিস্তারিত রবি ওয়েবসাইটে। রবি। Colors FM 101.6. Love living, colored by Life is very easy. Life is very easy. এক্স্যাক্টলি, লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি। সাথে আছি নিহান সেই প্রোগ্রামটিতে, এবং আমার সাথে কিন্তু সীমান্তও আছে। আমরা কিন্তু আছি 1টা পর্যন্ত। তোমাদেরও থাকতে হবে, কারণ চলছে অসাধারণ একটি ঘটনা, অসাধারণ একটি গল্প, এবং সেই গল্পটি শুনে নিতে হবে, কারণ আমাদের হট সিটে আজকে আছে ইকবাল বাহার ভাই, এবং তার গল্পটাই শুনছিলাম। সারাংশটা বলবো কি শুনেছি এতক্ষণ, কারণ অনেকেই এসে যুক্ত হয়েছে আমাদের সাথে। কারা কারা আছে তাদের নামটাও একটু বলে ফেলি। আমাদের সাথে আছে রুবেল তৌমিক, সে বলছে হাই ভাইয়া, লাভ ইউ সো মাচ। ওকে, আমাদের সাথে আশিকুর রহমান আছে, আমাদের সাথে কৌশিক খান আছে, সে বলছে ওকে। আমাদেরকে সুজন খান বলছে ভাইয়া
আচ্ছা গান বলেন একটা, ওকে, গান শুনতে যাচ্ছে। তবে আমরা আজকে ঘটনা শুনবো এবং এরকম অসংখ্য বন্ধুদের দেখতে পাচ্ছি। রিতুন আছে আমাদের সাথে আছে আব্দুল আউয়াল, আমাদের সাথে আছে হামিম, শাহিন আলম আছে আমাদের সাথে। এই ধরনের অনেক বন্ধুরা আছে আমাদের সাথে এবং সবার নামই আসলে পড়া সম্ভব না, তবে এইভাবে মাঝে মাঝে তোমাদের নাম কিন্তু মেনশন করা হবে। সো তোমরা কমেন্ট করে ফেলতে পারো আমাদেরকে এবং আমাদের সাথে থাকতে পারো একটা পর্যন্ত, এবং এই ভিডিওটা কিন্তু শেয়ার করে এই ঘটনাটা ছড়িয়ে দিতে পারো আরও অনেক অনেক মানুষের মাঝে। আমি যেটা বলতে চাই, ছড়িয়ে দেওয়ার একটি গল্প বলতে চাই, কারণ হচ্ছে সবার জন্য একটা দারুণ নিউজ আছে আমার কাছে। গ্রামীণ ফোন নিয়ে এসেছে 4G সুপারফাস্ট 4G এক্সপিরিয়েন্স করতে হলে প্রথমেই তোমার 3G সিম আপগ্রেড করতে হবে 4G সিমে। আপগ্রেড করলেই তুমি পেয়ে যাবে 1.5 GB ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদ কিন্তু 7 দিন। তোমার এই বর্তমান সিমটি 4G কিনা সেটা জানতে ডায়াল করে ফেলতে হবে *121*3232#। এক্সপিরিয়েন্স করো সুপার স্পিড গ্রামীণ ফোন 4G, আর লাইফটা চলুক 4G GP স্পিডে। বিস্তারিত জানতে grameenphone.com এখানে কিন্তু চলে যেতে হবে। আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ইকবাল বাহার ভাই আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন এবং তিনি বলছিলেন তার গ্রামের জীবনের কথা, সেই গ্রাম থেকে কিভাবে তিনি শহরে উঠে আসলেন এবং গ্রামে থেকেও কিভাবে একটি শিক্ষার মধ্যে থাকা, বাবা মা কিভাবে তাকে সাধারণ মানুষের সাথে মেশার ক্ষমতা সেই ছোটবেলাতে তৈরি করে দেয়, সেই জিনিসটা শুনছিলাম তার কাছে। এবং গ্রামে থেকেও সে কিভাবে নিজেকে স্কিলড করে তুলছিল নিজের পথ চলার মাধ্যমে, এবং তারপরে শহরে আসা, শহরে এসে খাপ খাইয়ে নেওয়া এবং খাইয়ে ওঠার ক্ষেত্রে কিছু হোঁচট খাওয়া বা ভুল ডিসিশন নেওয়া হয়তো বা হচ্ছিল সেই সময়। সেই গল্পগুলোই আমরা শুনছিলাম এবং তারপর সেখান থেকে কি হয় সেদিকে আমরা যাব। সরাসরি চলে যাচ্ছি ইকবাল বাহার ভাইয়ের কাছে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে ইন্টারমিডিয়েটে আমিও সায়েন্সে ভর্তি হই, ক্লাস করি, খুব মজা লাগছিল তিতুমির কলেজে, ওকে, মহাখালীতে, এবং ক্যাম্পাসটা অসাধারণ ছিল। তো আমার আসলে সায়েন্স কেন যেন ভালো লাগতো না, যদিও আমার বাবার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। তো সেইভাবে আমাকে বলা হয়েছে যে তোমার ম্যাট্রিকে যে মার্ক সেই অনুযায়ী ইন্টারমিডিয়েটে তুমি যদি ফার্স্ট ডিভিশন পাও তাহলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। তো সামহাও আমার মাথার মধ্যে পড়াশোনা ছিল না, কারণ আমি শুরুতেই বলেছি যে আমি একটু ফাঁকিবাজ ছিলাম, পড়াশোনাটা ভালো লাগতো না, আর সবকিছুই ভালো লাগতো। তো যার কারণে, বাট আমি কখনোই এনকারেজ করব না পড়াশোনাটা ভালো লাগুক না যারা শুনছেন তাদেরকে, ওকে। কারণ তবে হ্যাঁ এটা বলবো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আমরা বলি, একটু আলাদা জিনিস জানা, পড়াশোনার বাইরে অন্যান্য বই পড়া, অন্যান্য সম্পর্কে জানা, এটা খুব জরুরি। সেই দিকে আমার একটু ঝোঁক ছিল ছোটবেলা থেকেই, অন্যান্য বিষয় জানা। তো যাই হোক, এইরকম একটা পর্যায়ে এসে আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা খারাপ হয়ে যায়। খারাপ মানে এতটাই খারাপ যে আমি ফেল করে ফেলি। আচ্ছা। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই রিয়েলি কি বলে এটাকে, খুব খারাপ একটা অতীত, খুবই খারাপ একটা অতীত। এবং এটাই ছিল বোধহয় আমার ঘুরে দাঁড়ানো। কারণ হচ্ছে যে এই হোঁচটটা না খেলে আমি বুঝতাম না যে লাইফে কিছু একটা করতে হবে। ওকে। এবং তারপরে আমার ফ্যামিলিতে যেহেতু যৌথ পরিবারের মজা আছে, যৌথ পরিবারের একটা জ্বালাও আছে। সেই জ্বালাটা হচ্ছে যে টিস করা, যে বাপের এক ছেলে নষ্ট হয়ে গেছে, ওকে দিয়ে কিছু হবে না, এবং সে ঢাকায় আসা তার ঠিক হয় নাই, গ্রামে পড়ে থাকলেই ভালো হতো, গ্রামের কলেজে পড়তো, বাবা মার সঙ্গে থাকতো, ঢাকায় এসে নষ্ট হয়ে গেছে, এরকম অনেক নানান কথা। আমি প্রায় বাসা থেকে দুরাত বাসার বাইরে ছিলাম, যে বাসাটাতে ঢাকায় ছিলাম আমার কাজিনের বাসায়, সেখান থেকে, এবং সবাই খুব মন খারাপ করেছিল এক্সেপ্ট মাই ফাদার। আমার বাবা আমাকে বলেছিল ফোন করে যে বাবা তুমি আবার পড়ো, আমার যা হয়েছে হয়েছে, ভুলে যাও। সো এইটা আমাকে খুব এনকারেজ করেছে। আর কেউই আমাকে সাপোর্ট করে নাই তখন, সবাই নেগেটিভ কথা বলেছে। এবং তখন এক একটা নেগেটিভ যে কিভাবে বুকে লাগে, যে ভুক্তভোগী সেই শুধু জানে। এক্স্যাক্টলি। সো তারপরে আমি আমার মধ্যে ঢোকে যে সায়েন্স আমার ভালো না লাগলেও আমাকে ইন্টারমিডিয়েটটা পাশ করতে হবে, নাহলে তো আমি আপার স্টাডিতে যেতে পারবো না। ওকে। কোনো রকম অনেক কষ্ট করে ফাইনালি আমি তাও সেকেন্ড ডিভিশন পেয়েই আমি পাশ করি। পাশ করার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার সেকেন্ড ডিভিশন পাওয়াতে আমার তো ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন শেষ। তারপরে আমার বাবা বললো যে তুমি এক কাজ করো, কোনো একটা, বাবা বলেন না, ইনফ্যাক্ট আমার বন্ধুবান্ধব বা আমার আত্মীয় স্বজন সবাইকে বোঝানোর জন্য যে আমি শেষ হয়ে যাইনি, যে কোনো একটা জায়গায় আমি অনার্সে ভর্তি হই, এরকম একটা
প্রেশার আমার উপর ছিল। ওকে, এই অনার্সে ভর্তি হওয়ার আগে আমার মনে হয় যেটা এইচএসসির একটা এক্সপিরিয়েন্স বলছিলেন, আমি মানে অনেকের সাথে এই জিনিসটা একটা মিল খুঁজে পাচ্ছি, তবে অমিলও একটা জায়গায় খুঁজে পাই। সেটা হচ্ছে যে মিলটা যেই জায়গায় পাচ্ছি সেটা হচ্ছে যে যখন এই ধরনের খারাপ ফলাফলটা হয়ে যায়, তখন আপনি বলছিলেন যে বিভিন্ন মানুষের কটু কথা, এবং সেটা হয়তো বা একদম কাছের মানুষদের কাছ থেকেই, এবং সেটা আর কি হবে, একে দিয়ে বিদেশে পাঠিয়ে দাও বা একটা কিছুতে শুরু করতে বলো, কিছু একটা শুরু করতে বলো, আর তো পড়াশোনা করে লাভ নেই। এই কথাগুলো কিন্তু এখনও চলে, এখনও বলে যারা হচ্ছে সেই সো কল্ড কাছের মানুষরা, যা একটু ইন্সপায়ার্ড করলে কিন্তু এই মানুষটা অনেক দূর যেতে পারে একটা হোঁচটের থেকে। তো এখনও যাচ্ছে। এটা হচ্ছে মিল, এবং অমিলের জায়গাটা হচ্ছে অনেকে এই কথাগুলো শুনে ভেঙে পড়ে। এবং আমরা কিন্তু প্রতি বছর আমাদের এইচএসসি এবং এসএসসি পরীক্ষার পরে প্রত্যেকটা জেলাতে কিছু না কিছু মানুষ পাই যারা হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্প নেয়, অথবা তারা আসলে ঝরে যায় অকালে। তো এই জায়গাতে আমার মনে হয় একটা মেসেজ আমরা পেয়েছি আপনার কাছ থেকে, যে আমার বাবা মায়ের সাপোর্ট, তাই না? না, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অন্যরা যারা বলবে, কাছের মানুষ, তাদেরকে আপনি আটকাতে পারবেন না, কিন্তু যেটা সবচেয়ে বেশি সাপোর্ট দরকার সেটা হচ্ছে বাবা মা, ভাই বোনের। এক্স্যাক্টলি, এই সাপোর্টটা থাকলে আর কিছু লাগে না। আর আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি নিজেই একটা অন্যরকম রিয়েলাইজেশন তৈরি হয়েছিল। আমাকে যদি কেউ সাপোর্ট নাও করতো তাও আমি ঘুরে দাঁড়াতাম। কারণ হচ্ছে যে ওই খারাপ রেজাল্টটা করার পর আমার মনে হয়েছে প্রথমবারের মতো যে আমি এটা কি করছি, ওকে, এটা তো লাইফ না। আর আমি জানতাম আমি খুব ভালো রেজাল্ট কোনোদিনই করব না, কিন্তু আমার মধ্যে যে জিনিসটা কাজ করতো যে চাকরি করার জন্য হোক বা যে কোনো একটা কাজ করার জন্য আমাকে তো একটা মিনিমাম পড়াশোনা শেষ করতে হবে। কারণ আমি জানি আমার মধ্যে অনেক মেধা আছে, অনেক ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আমার তো আগে একটা মাস্টার্স বা গ্রাজুয়েশন শেষ করতে হবে কোনোভাবে, একটা বেসমেন্ট লাগবে, নাহলে আমি কি পরিচয় দেব নিজেকে। সেই জায়গাটাতে আমি কনফার্ম হয়ে গেছিলাম তখনই যে আমি পড়াশোনাটা আমাকে খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে, কষ্ট করে হলেও। তারপরে আমি যেটা করি, ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি ফ্যামিলির চাপে বা অন্য সবার চাপে আমি সবগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, ইভেন আমার অনেক বন্ধু চান্স পেয়েছে সেকেন্ড ডিভিশন পেয়েও ইয়েতে আপনার চিটং ইউনিভার্সিটিতে, ইভেন জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি কোথাও চান্স পাইনি, জগন্নাথেও চান্স পাইনি। কারণ চান্স পাইনি এই জন্য যে আমার মাথার মধ্যে কোনো পড়াশোনা ছিল না। আমার মাথার মধ্যে যে মানে কি ছিল আমি তখন আসলেই জানতাম না, হয়তো একটু পরে যেটা বলবো সেটাই ছিল। তো আমি চাচ্ছিলাম আমি আসলে কোনো ইউনিভার্সিটিতে যেন চান্স না পাই, মনে মনে, হ্যাঁ মনে মনে চাচ্ছিলাম। কারণ এখন আমার যেটা এর উত্তরটা আমার কাছে এখন আছে, সেটা হচ্ছে আমি একটা ইউনিভার্সিটিতে পড়লে কি হতো, ম্যাক্সিমাম একটা অনার্স করার পরে কি হতো। আমার যে বন্ধুরা আমার সাথে চিটাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বা জগন্নাথে পড়াশোনা করেছে, তারা হয়তো কেউ কেউ ভালো করেছে, কিন্তু তারা জীবনটাকে যে শেখা, জীবনটাকে যে বোঝা, যে জীবনে যে ভালো থাকা, আপনি হয়তো অনেকের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু ভালো থাকাটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সো এই জিনিসটা আমি হয়তো শিখতে পারতাম না যদি আমি যেখানে আসতে চেয়েছি। তখন আমার কাছে মনে হয়েছে আমি খুব দ্রুত পড়াশোনাটা শেষ করতে চাই, এটা আমার মধ্যে কাজ করেছে। এবং সেটার জন্য আমি খোঁজখবর নেওয়া শুরু করি। সেটা কি, অনার্স পড়তে গেলে আমার 3-4 বছর সময় চলে যাবে, আমি বরং গ্রাজুয়েশন করি। গ্রাজুয়েশন করলে আমার 2 বছরে গ্রাজুয়েশনটা শেষ হয়ে যাবে, কারণ আমি কর্মজীবনে ঢুকতে চাই, এরকম একটা স্পৃহা আমার মধ্যে তৈরি হয়ে যায়। এবং আমি যেটা করি, তখন থেকে আমি টিউশনি করা শুরু করি। এবং কারণ আমার তখন বাবার কাছে টাকা চাইতে আমার লজ্জা লাগতো, যদিও আমার বাবা আমাকে টাকা দিতেন, তাও আমি টিউশনি করতাম এবং টিউশনির পুরো টাকাটাই আমি জমাতাম, কারণ আমার হাত খরচটা বাবাই দিতেন। তবুও আমি চাইতাম না বাবার কাছে, টিউশনি করতাম এই জন্য যে আমার যেন চাইতে না হয়। তো যার ফলে যেটা হলো, আমি এরপরে গিয়ে বিকম ভর্তি হয়ে যাই, একদম ইউটার্ন, সায়েন্সের সাবজেক্ট থেকে কমার্সে। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে তখন আমি নিজেকে বুঝে গেছি যে আমাকে কি করতে হবে। এবং 2 বছরের কোর্স, 6 মাস চলে যায় ভর্তি হতে এবং ক্লাস শুরু হতে, মাত্র 1.5 বছর সময় পেয়েছিলাম। এবং আমার মনে হয় আমার জীবনে যদি কোনো পড়াশোনা করে থাকি, ওই 1.5 বছর আমি আমার সমস্ত শক্তি দিয়ে পড়াশোনা করে, সায়েন্সের একটা ছেলে বিকমে প্রথমবার কমার্স নিয়ে আমি সেকেন্ড ডিভিশন পাই। এবং দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। তারপরে তো সবাই একটু তাকানো শুরু করলো যে কি ব্যাপার,
ও আমি বিকম ভর্তি হওয়ার পর আবার একটা রোল পড়লো যে হাই হাই অনার্সেও চান্স পেলো না, ডাক্তার ইঞ্জিনিয়ারিং তো দূরের কথা, একটা তো শেষ, গ্রাজুয়েশন করে আর কি করবে, মাস্টারি করতে পারবে ম্যাক্সিমাম, বা এরকম একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করবে। তো যাই হোক, আমি বিকম পড়ার সময় আমি আমার এক মামা ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি ওনাকে ফলো করা শুরু করি এবং আমি দেখলাম যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের বেশ সম্মান। তো আমি বিকম শেষ করেই আমি সিএ ভর্তি হয়ে যাই। কিন্তু বিকম পড়তে গিয়ে একটা ভয়ঙ্কর সুন্দরীর মেয়ের প্রেমে পড়ে যাই। আচ্ছা। এবং সেই মেয়েটা তখনও ক্লাস 9-এ পড়ে, 8-9-এ পড়ে, 9-এই পড়ে। একটা বিয়েতে দেখা হয় মেয়েটার সাথে এবং প্রথম দেখাতেই তার সাথে পছন্দ হয়ে যায় এবং আমি সিদ্ধান্ত নিই যে এই মেয়েটাকে আমি বিয়ে করব। ওকে। এবং ডেফিনেটলি যেটা হয় এরপরে প্রপোজ করা এবং অ্যাকসেপ্ট হওয়া। তো তখন স্বাভাবিকভাবে একদিকে পড়াশোনা মজা পেয়ে গেছি, এদিক দিয়ে জীবনে প্রেম চলে আসলো, সবকিছু মিলে অসাধারণ একটা জীবন যাচ্ছিল এবং চ্যালেঞ্জিংও। তারপর আমি সিএ ভর্তি হয়ে যাই বিকম শেষ করার পরে। সিএ ভর্তি হওয়ার পরে আমার সবকিছু ফেরত চলে আসলো জীবনে। মনে হলো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মধ্যে মনে হলো যে আরে এ তো সবকিছু ছাড়িয়ে চলে যাবে এখন। মানে যখন আমি সিএ ভর্তি হলাম তখন মানে মনে হচ্ছে পৃথিবীটা আমার। কিন্তু এতদিন কিন্তু তারা সবসময় পিছন থেকে ব্যাক বেঞ্চ ছিল না। ওকে, ছিল না। তারপরে সিএ ভর্তি হওয়ার পরে আমি যেটা করেছি, যেটা বললাম যে আমার কাজের প্রতি একটা স্পৃহা তৈরি হয়েছে, আর ওই যে মেয়েটাকে পছন্দ করলাম সেটাও আমার মধ্যে একটা তাড়না তৈরি করেছে, যে যেটা আমি গতকালকে একটা লেখায় লিখেছি যে ভালোবাসাকে ইন্সপিরেশন হিসেবে নিতে হয়, তাহলে জীবনটা বদলে দেওয়া খুব সহজ। সো আমার জীবনে ভালোবাসাটা ইন্সপিরেশন হয়ে এসেছে এবং আমি যখন যেদিন ওকে পছন্দ করি তখন সেই দিন আমি চিন্তা করি যে কিন্তু এই পথটা কি এত সুগম ছিল যে একজনকে খুবই সুন্দর লাগলো, পছন্দ করলেন, তাকে বলে দিলেন এবং সাথে সাথে হয়েও গেল? হ্যাঁ, বিষয়টা কি সাথে সাথে হয় নাই, বাট হয়ে গেছে। এবং এটাও আসলে হ্যাঁ এক্স্যাক্টলি, এবং এইটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং এই হয়ে যাওয়ার পরে আমার মধ্যে যেটা কাজ করলো যে আমাকে কিছু একটা হতে হবে তাকে পাওয়ার জন্য, এটাও মাথার মধ্যে ছিল, তাকে পাওয়ার জন্য এটা আমাকে হিট করতো, তাকে পেতে হবে, তাকে পেতে হলে আরেকটা বিষয়, সিএ তখনও আপনি সম্ভবত সিএ তে ভর্তি হয়েছি জাস্ট না, ভর্তি হওয়ার আগে তো পছন্দটা হলো এবং প্রপোজালটা ছিল, সুতরাং এটাও কিন্তু একটা পজিটিভ দিক যে আমার ভালো দিন দেখে বা সুদিন দেখে কিন্তু সেই মানুষটি আসেনি, যখন সে আমার একদম শুরু থেকে আসে এবং তারপরে তার ইন্সপিরেশনে যখন আমার চেঞ্জটা হয়, এটাই আসলে তার অবদান। এক্স্যাক্টলি। তারপরে কি হলো ভাই? সিএ ভর্তি হওয়ার পর যেটা হলো, আমি যে বললাম যে পড়াশোনাটা আমি তখন বুঝে গেছি, ফাঁকি দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার জীবনে আমি প্রথম পড়াশোনা করেছি বিকমে, সেকেন্ড পড়াশোনা করেছি আমি সিএতে। আপনারা হয়তো অনেকে জানেন যারা সিএ পড়েন, সিএর দুইটা পার্ট আছে। আচ্ছা, সিএর একটু কথা শুনবো। অনেকক্ষণ থেকে ফোনটা বাজছে, আমার মনে হয় বাহার ভাইয়ের সাথে কেউ কথা বলতে চাচ্ছে, অনেকক্ষণ থেকে বাজছে ফোনটা। হ্যালো, কে আছো বন্ধু? তোমার নামটা বলে ফেলো। জি, আমি রেজাউল করিম বলছিলাম। ওকে, রেজাউল করিম ভাইয়া, কোথা থেকে বলছেন? আমি ঢাকা আজিমপুর থেকে বলছিলাম। ওকে, আমাদের শুনছেন তো অবশ্যই, এবং কেমন লাগছে? ভালো লাগছে। আমি একটু ইকবাল বাহার, হ্যাঁ ইকবাল বাহারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ওকে, হ্যাঁ, তিনি সাথেই আছেন আমাদের, আপনাকে শুনছে, আপনি বলুন। আমি বলতে চাচ্ছি যে ভাইয়া, আমি ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে এরকম টাকা পয়সা দেয় না। এসএসসি এবং ইন্টার কষ্ট করি আমি পাশ করি। তো পাশ করার পরে এখন অনার্স ফার্স্ট ইয়ারে আমার ফার্স্ট ক্লাস আসছে, সেকেন্ড ইয়ারে সব সাবজেক্টই ভালো আসছে, কিন্তু ইংরেজিতে ফেল আসছে। ওকে। তো আমি এখন মানসিক ভাবে খুবই কষ্টে আছি। মানে আমার পৃথিবীতে আমি এখন যেটা অনলাইন থেকে মোটামুটি আর্নিং আমি করতেছি, কিন্তু এই রেজাল্টটা খারাপ হওয়ার পরে আমি মানসিক ভাবে খুবই ভেঙে পড়ি এবং আমার বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না এবং আমি কি করব এখন মানে ভেবে পাচ্ছি না। কিন্তু আমার এখন আর্নিং অফ হয়ে গেছে, পড়তে টেবিলে বসতে পারতেছি না, আর্নিং ও করতে পারতেছি না, পড়তেও পারতেছি না। মানে 10 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, তারপর মন ভালো করতে পারছি। আচ্ছা, আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আপনি নিজেকে একটা প্রশ্ন করেন, যে সেটা হচ্ছে যে আমি যে মন খারাপটা করছি তাতে কি লাভ হচ্ছে, মানে হোয়াট ইজ দ্য রেজাল্ট, এটাতে কি আমার কোনো উপকার হচ্ছে? মন খারাপ করে একটা দিন, 2টা দিন, একটা সপ্তাহ বা একটা মাস নষ্ট করে নিজের কি কোনো উপকার হচ্ছে? উত্তর হচ্ছে না। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি নিজেকে ভালোবাসেন। আমাদের হয় কি, আমরা
খুব ক্যাটাগরিক্যালি নিজেকে ভালোবাসতে জানি না। আমরা নিজেকে, আপনি যখন ভালোবাসবেন তখন আপনি চিন্তা করবেন তাহলে তো আমার জীবনটাকে সুন্দর করতে হবে। নিজেকে ভালোবাসলে আর আপনি যদি নিজেকে না ভালোবাসেন আপনি কাউকেই ভালোবাসতে পারবেন না। তখন আপনার বাবা মাকে ভালোবাসার কথা মনে পড়বে, ভাই বোন থাকলে তাদের, আপনার যদি প্রিয়জন কেউ থাকে তাকে ভালোবাসার কথা মনে পড়বে। সো নিজেকে যদি ভালোবাসেন আপনি, তাইলে পরে আপনি নিজের জীবনটাকে সুন্দর করার জন্যে পাগলের মতো কাজ করবেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কোনো একটা কাজে, পার্ট টাইম কাজে আপনি লেগে যান, সেটা অনলাইনে আপনি করছিলেন সেটাও করতে পারেন, বা টিউশনই করেন, ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকলে আপনি এগুলো নিয়ে ভাববার কোনো সুযোগ পাবেন না। জীবনে ব্যস্ততাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই সব সময়গুলোতে, এগুলো ভুলে থাকার জন্যে। সো আপনি নিজের একটা ফাউন্ডেশন, নিজের একটা জায়গা তৈরি হলে এই সব জিনিস, এই সব সাইকোলজি আপনাকে কখনোই টাচ করবে না। ধন্যবাদ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য, এবং সেই সাথে তো একটা এক্সপার্ট অ্যাডভাইসও পেয়ে গেলেন। তো এটাই হচ্ছে আসলে আমাদের বাঁচার জন্য যেই উপাদান, সেটা হচ্ছে আসলে আমাদের স্পৃহা, আমাদের ইচ্ছা শক্তি, তাই না? আমরা যদি যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন, আমরা যদি ইচ্ছা শক্তি ভালো কিছু করতেই হবে আমাকে, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এবং ভাইয়ার কথাগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, আমার মনে হয় আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এবং যারা ফোন দিতে চান আমাদের সাথে যারা আছেন, তারা কিন্তু 09610161016 এই নম্বরে ফোন করে ফেলতে পারেন ঝটপট, কারণ এখন কিন্তু সব কিছু চলছে অনেক ঝটপট। ফার্স্ট টেস্ট 4G এখন গ্রামীণ ফোনে, এবং গ্রামীণ ফোন অনেক ঝটপট চলছে। তোমার যেই 4G সিম, সেটা কি তোমার 4G না 3G, সেটাও কিন্তু তোমার চোখ চেক করে নিতে হবে। এবং তোমার 4G সিম এবং 4G এনাবেলড হ্যান্ডসেট যদি থাকে, তাহলে কিন্তু জাস্ট হ্যান্ডসেটে সেটিংসে গিয়ে আর 4G বা LTE এটা সেট করে নিতে হবে, তাহলে তুমি 4Gটা চালাতে পারবে। আর 4G এক্সপিরিয়েন্সের বেস্ট পার্টটা হচ্ছে গ্রামীণ ফোনের যে কোনো ইন্টারনেট প্যাকই 4G এক্সপিরিয়েন্স করতে পারবে তুমি 4G কাভারেজে যদি থাকো। ওকে, তার মানে এখনই তুমি এই 4Gটা উপভোগ করতে পারো এবং বেশি বেশি স্পিড উপভোগ করতে পারো। লাইভ চলুক জিপি স্পিডে, বিস্তারিত জানতে তুমি গ্রামীণফোন.com চলে যেতে পারো। ওকে, আমাদের চলছে লাভ লিভিং শোটি, কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি, চলবে 1টা পর্যন্ত। আমরা যেই গল্পটাতে ছিলাম, সেই গল্পের যেই পার্টটাতে এখন আছি আমরা, সেই গল্পের পার্টটাতে আমরা ফিরে আসবো ঠিক একটা ছোট্ট বিরতির পরে। একটু বলে ফেলি, কারণ এখনই অনেকে যোগ করেছে আমাদের সাথে। এখন 180 জন লাইভে আছে, এবং যারা যারা আছে তাদের নামটাও বলে ফেলবো ঠিক বিরতিটার পরে। এবং আমরা গল্পের একটা সারাংশ শুনে আবার গল্পতে ঢুকবো। সাথে থেকেও ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। Love living, colored by Life is very easy. Life is very easy. ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সবচেয়ে দ্রুত গতির গ্রামীণ ফোন 4G ইন্টারনেট জার্নি শুরু করতে আমরা রেডি। যারা 4G নেটওয়ার্ক এরিয়াতে আছেন, সেট হয়ে নিন এবং জেনে নিন 3টি সহজ স্টেপে কিভাবে এই গতির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। প্রথমে বর্তমান 3G সিমটি 4G সিমে রিপ্লেস করে নিন। তারপর আপনার হ্যান্ডসেটটি 4G এনেবলড কিনা নিশ্চিত হয়ে নিন। আর সবশেষে হ্যান্ড নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE এনেবলড করে নিন। ব্যাস, গ্রামীণ ফোন 4G-তে আপনার জার্নি আনন্দময় ও গতিময় হোক। অরূপ রতনের খোঁজে সদা ব্যাকুল মন। মন তুই দেখ না খুঁজে দেহার মাঝে, কি ধন দিল মহাজনে। মাঝি মল্লার নৌকা ভাসে উজান ভাটির দেশে। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। জারি সারি ভাটিয়ালি দেহতত্ত্ব আর মুর্শিদির সুর বাজে আমাদের প্রাণে। প্রেম জানো না, প্রেমের হাটের বুলবুলা। সামাল সামাল করে সামলে তোরি গাই। মাটির গান, ভাটির গান, তোমার আমার প্রাণের গান নিয়ে আয়োজন শুধু লোকসঙ্গীত। মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত। সুমি থাকবে কালার্স FM 101.6। আরে ও হো 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 হো, আহা হা হা। অন্তর থেকে প্রান্তরে পৌঁছে যাচ্ছে নেট, প্রান্ত সীমান্তে বন্দরে চলে প্রতিদিন আপডেট। তুমি আমি আমাদের দলে শক্তি নাই শেষ, ডিজিটাল প্রতিদিন জিতে চলে উঠছে বাংলাদেশ।
বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্কে প্রতিদিন 1 GB ফ্রি ইন্টারনেট, পরপর 4 দিন পেতে ডায়াল *123*44#। বিস্তারিত রবি ওয়েবসাইটে। রবি, গান আর স্মৃতিতে থাকবে অমলি। হিন্দি চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী কাপুর। শোনো শ্রীদেবী স্পেশাল বলিউড আর হট পিঙ্ক দীপা আর বলিউড কুইন আশা আমানের সাথে শনিবার রাত 9টায় কালার্স FM 101.6। অন্তর থেকে প্রান্তরে পৌঁছে যাচ্ছে নেট, প্রান্ত সীমান্তে বন্দরে চলে প্রতিদিন আপডেট। তুমি আমি আমাদের বলে শক্তির নাই শেষ, ডিজিটাল প্রতিদিনচিতে চলে উঠছে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্কে প্রতিদিন 1 GB ফ্রি ইন্টারনেট, পরপর 4 দিন পেতে ডায়াল *123*44#। বিস্তারিত রবি ওয়েবসাইটে। রবি। The voice of today's women. Love living. Colored by Life is very easy. Life is very easy. একদমই তাই, লাভ লিভিং চলছে কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি। শুনছো 101.6 কালার্স FM। সাথে আছি নিহান এবং সীমান্ত, থাকবো 1টা পর্যন্ত। এবং আমাদের সাথে যেই মানুষটি আছেন, যেই ব্যক্তিত্ব আছেন, তিনি কিন্তু তার জীবনের গল্প, জীবনের ঘটনাগুলি বলছেন আমাদেরকে, এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। তার নামটা আরেকবার মেনশন না করলেই না। আমাদের সাথে আছেন ইকবাল বাহার ভাই, এবং আমাদের খুব সুপরিচিত একজন মুখ। তার জীবনের গল্পটি শুনছিলাম। এখন যেই জায়গাতে আছে সেটা হচ্ছে তার জীবনের কলেজ পরবর্তী সময়ে একটা ছোট গ্র্যাজুয়েশন, এবং তারপরে সিএ এর দিকে টার্ন নিচ্ছে, এবং জীবনের বিভিন্ন চড়াই উতরাই তিনি পার করছেন। সেখানে অনেকে অনেক কটু কথা বলেছে, এবং একটা সময় খুবই দুর্বিষহ ছিল যখন সে তার ফলাফলটা খারাপ করেছিল এইচএসসিতে। তারপরেও কিভাবে তিনি ঘুরে দাঁড়ালেন সেই গল্পটি কিন্তু আমরা শুনছি। তোমরা যারা আমাদের সাথে আছো, আমাদের সাথে লাইভে আছো বিশেষ করে, তারা কিন্তু এই গল্পটি শেয়ার করে ফেলতে পারো। এবং যদি আমাদের এই গল্পটি শেয়ার করো, তোমরা যারা শেয়ার করছো তাদের সাথে আমরা কিন্তু সরাসরি যোগাযোগ করব, এবং যারা আমাদের এই গল্পটি শেয়ার করছে তাদের মধ্যে সৌভাগ্যবান 3 জনকে আমাদের শোতে আনার সুযোগ দেব। এবং সত্যি কথা বলতে, যখন রেডিওতে এই ধরনের কথাগুলো বলা হয়, আমি যখন লিসেনারের জায়গায় ছিলাম, আমার কাছে মনে হতো ওরা অনেক মিথ্যা কথা বলে। এক্স্যাক্টলি, শুধুমাত্র মানে রিচ বাড়ানোর জন্য এত মিথ্যা কথা কেমনে বলে একটা মানুষ, এরকম আমার নিজেরও মনে হতো। বাট সত্যি কথা বলতে আমাদের নিজেদের আসলে ইচ্ছে রয়েছে যে সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসা, যেই মানুষগুলো অন্যদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম যেই মানুষগুলোর লাইফের স্টোরি থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। এক্স্যাক্টলি, কত আর হতাশার গল্প শুনবো। চলো আমরা এবার একটু হতাশা থেকে বের হয়ে যাই, এবং আসলে জীবনটাকে কিভাবে বাঁচতে হয় সেটাই শিখে ফেলি লাভ লিভিং এ। তো একদমই গল্পে চলে যাব। যেটা বলছিলাম, আমাদের এই একটা শেয়ার বাটনে ক্লিক করে এই সুন্দর সুন্দর গল্পগুলো কিন্তু তোমরা ছড়িয়ে দিতে পারো। সেই সাথে আমাদের সাথে যুক্ত হতে পারো। 09610161016 হচ্ছে নাম্বার, সেখানে ফোন করে ফেলতে পারো, এবং ইকবাল বাহার ভাইয়ের সাথে কথা বলে ফেলতে পারো। সেই সাথে 7171 নাম্বারে টেক্সট করে ফেলতে পারো, CLR স্পেস তোমার নেমটা লিখে দিও। তারপরে কিন্তু যে কোনো প্রশ্ন, যে কোনো কথা যদি তোমাদের, যে কোনো ওয়েল উইশ যদি থাকে আমাদের জন্য, সেটা লিখে ফেলতে পারো। ওকে, সরাসরি গল্পে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে গ্রামীণ ফোন নিয়ে এসেছে 4G, এবং গ্রামীণ ফোন গ্রাহকেরা এই সুপার স্পিড 4G এক্সপিরিয়েন্স করতে জেনে নিতে পারো। তোমাদের 3টি স্টেপ কিন্তু জেনে নিতে হবে, এবং তোমাদের 3G যেই সিমটি আছে সেটি কিন্তু তোমাকে একটু আপগ্রেড করে নিতে হবে 4G সিমে। নিশ্চিত হয়ে নাও তোমার হ্যান্ডসেটটি 4G এনাবেলড কিনা, এবং সেই সাথে তোমার এই 4G এনাবেলড সেটটা যদি হয়ে থাকে তাহলে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিংয়ে তোমাকে চলে যেতে হবে, 4G বা LTE এটা হচ্ছে সেট করে নিতে হবে। তাহলেই তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে সুপার স্পিড গ্রামীণফোন 4G। লাইভ চলুক জিপি স্পিডে। এই সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চাও তাহলে চলে যেতে হবে গ্রামীণফোন.com এ। ওকে, ইকবাল বাহার ভাই, চলে যাচ্ছি আপনার গল্পে। আমার গল্পে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমি সিএ ভর্তি হওয়ার পরে যেটা হলো যে এর মধ্যে আমরা একটু যে মেয়েটাকে আমি ভালোবাসতাম তার নামটা বলে ফেলি। তার নামটা হচ্ছে আমেলি। উনি নিশ্চয়ই আজকের এই প্রোগ্রামও শুনছেন।
আই হোপ। ইনশাআল্লাহ। তো সেই তাকে তো আমাদের প্রেমটা একটু ভিন্ন ছিল। আমি আগেই বলেছি যে আমি প্রেমটাকে নিয়েছি ইন্সপিরেশন হিসেবে, এবং আমার কাছে মনে হয়েছে যে প্রেমটা বিয়ের পরে করি। ওকে, হ্যাঁ, এবং আমরা কিন্তু এখন যেটা হয় আর কি, ডেটিং করা, সারা রাত টেলিফোনে কথা বলা বা অহেতুক সময় নষ্ট করে গল্প করা, এগুলো আমরা করতাম না একেবারেই। সেও পড়াশোনায় খুব ভালো ছিল। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে কথা হতো, এবং আমি চিঠি লিখতে খুব পছন্দ করতাম, এবং লেখালেখির ব্যাপারগুলো কিন্তু ওখান থেকেই এসছে। আমরা কি মানে চিঠির দু একটা চমৎকার উপমার উদাহরণ পেতে পারি? অবশ্যই অবশ্যই। এখন মনে আছে কিনা জানি না। তো যাই হোক, তো আমি সিএ ভর্তি হওয়ার পরে একদিন তখন আমার বাবা আমাকে ঢাকায় একটা ছোট বাসা করে দিয়েছেন 1 রুমের। তো আর সিএ পড়লে জানেন কিছু টাকা পাওয়া যায়, প্লাস আমি টিউশনই করি, সো আমারও মোটামুটি হাত ভালোই ছিল। তো যেটা হয়েছে সেটা হচ্ছে বাবা একদিন আসলো, আসার পরে আমি পড়ছি, আমার মাথায় হাত রেখে বলল যে বাবা ভালো করে পড়ো, তোমাকে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। ওকে। তাই আমি বললাম যে বাবা আমি তো পাশ করব না। তাই বললো কেন? আমি পাশ করব, তো আমার বইয়ের সাথেই আমার ওই মেয়েটার ছবিটা ছিল। তাই বললো আমি পাশ করব যদি তুমি এই মেয়েটাকে আমার সাথে বিয়ে দাও। ওকে। তো অবাক কাণ্ড, আমার বাবা আমার মাথায় হাত রেখেই বললো যে বাবা মেয়েটা তো অনেক সুন্দর, আমারও ভালোই লেগেছে, বাট আমি জানি না সে কে, তো তুমি যদি পাশ করো, তুমি যাকে পছন্দ করো সেটাই আমার পছন্দ, আমি বিয়ে দেব। আরেকটা অনুপ্রেরণা, আরেকটা উৎসাহ। তো আমি যেটা করলাম, খুবই মজার বিষয়, আমি একটু ব্যাখ্যা করে বলি, যারা সিএ পড়েন তারা জানেন। এখন হয়তো 3টা ভাগ হয়েছে সম্ভবত, তখন ছিল 2টো পার্ট। একটাকে বলা হতো সিএ ইন্টার, আর একটা হচ্ছে সিএ ফাইনাল। ফাইনালের আবার 2টা পার্ট ছিল, ফাইনাল 1, ফাইনাল 2। ওকে। তো সিএ ইন্টার ছিল 6টা সাবজেক্ট, এবং অনেকেই জানেন যে বেশ লম্বা সময় পড়াশোনা করে সিএ পাস করতে হয়। সকলে কিন্তু পাশ করে বেরো হতে পারেন। এক্স্যাক্টলি, কারেক্টলি বলেছে সীমান্ত। আমি এই বাবার কথা শুনে, এবং ওই যে বললাম প্রেমটাকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে ক্যারিয়ার চিন্তা ভাবনা করে আমি এক চান্সে ইন্টার পাস করে ফেলি। ওকে। যেটা আমার বন্ধু বান্ধবরা পাস করেছে 3বার, 4বার বা 5বারে কেউ কেউ। তো তার মানে আমার এখনো সিএর অর্ধেক পড়াশোনা বাকি। পাস করার পরেই আমি একটা জবে ঢুকে যাই, মানে ইন্টার পাস করার। এটা ছিল একটা আইটি ফার্ম। মানে এটাই কি প্রথম জব ছিল লাইফের? হ্যাঁ, তার আগেও জব ছিল, যেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমি এখন বিভিন্ন জায়গায় মঞ্চে গিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করি, যে স্টুডেন্ট লাইফ থেকেই বলে না যে চাকরি করার জন্য অভিজ্ঞতা চায়, সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে হবে স্টুডেন্ট লাইফ থেকেই পার্ট টাইম কাজ করে। আমি কিন্তু পার্ট টাইম অনেক কাজ করেছি এর মধ্যে, এবং আমি এমনও একজনকে গিয়ে বলেছি যে আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, কিন্তু আমি আপনাদের শিখতে চাই। হ্যাঁ, কাজটা শিখতে চাই। সেভাবে আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে আমি বিভিন্ন জায়গায় অফ টাইমে কাজ করতাম। তো যখনই আমি অর্ধেকটা পড়াশোনা শেষ হলো, আমি বাবাকে বললাম যে বাবা তুমি তোমার কাজটা এবার করো। বলে যে না, পুরাটা তো হয় নাই। তাই আমি বললাম ঠিক আছে, এক কাজ করো, পুরাটা যেহেতু হয় নাই, তোমারও পুরাটা করার দরকার নেই, তুমি একটা এনগেজমেন্ট করো। তো বাবা বললো যে হ্যাঁ, বাবা বললো যে ঠিক আছে, তোমার যুক্তি তো ভালো, ঠিক আছে একটা এনগেজমেন্ট করি। তো ওই মেয়েটা যখন এনগেজমেন্ট করতে যাবে, ওই মেয়েটা মাত্র ম্যাট্রিক পাস করেছে তখন, এন্ড শি ওয়াজ 17। আচ্ছা। এন্ড আমি হচ্ছে 23 বছর। তো যখন এনগেজমেন্ট করতে যাবে, এনগেজমেন্ট করতে আমার ফ্যামিলি চলে গেল। এর মধ্যে এর আগে আলোচনা হয়েছে, ওদের সাথে কথাবার্তা হয়েছে, ওরাও রাজি না। এত ছোট মেয়ে কিসের, তাদের মেয়ে ডাক্তারি পড়বে, এটা হচ্ছে তাদের স্বপ্ন। এত ছোট মেয়ে কিভাবে বিয়ে দেয়, এটা কি হতে পারে? হ্যাঁ, ভয় আছে। একটা ঝামেলার গন্ধ পাচ্ছি, একটা ঝামেলা। ঝামেলাটা তাহলে আমার মনে হয় একটু পরেই শুনি, তাহলেই সাসপেন্সটা থাকবে। এবং ঝামেলাটা শুনতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, কারণ জীবনে তো ঝামেলা থাকবেই। যদিও আমরা বলি লাইফ ইজ ভেরি ইজি, এবং বাঁচতে শেখা, বাঁচতে ভালোবাসার কথা, এই জন্যই শোটা এসেছে লাভ লিভিং নামে। কিন্তু আসলে কিন্তু জীবনকে ভালোবাসতে হলে অনেক চড়াই উতরাই পার করতে হয়। সেই চড়াই উতরাইয়ের গল্পগুলো শুনছিলাম, এবং সব থেকে কাছের মানুষকে হারানোর যেই ভয়, সেই ভয়টার একটা আমার মনে হয় পর্যায়ে
চলছে এখন ইকবাল বাহারের ভাইয়ের তার জীবনের এই মোড়টিতে, সেই মোড় সেই বাঁকের কথা শুনবো, কিন্তু একদমই নতুন ঘন্টা শুরু হবে। সুতরাং একটা ছোট্ট ব্রেক নেব, তারপরে ফিরে আসবো লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি নিয়ে। অনেক অনেক মানুষ আজকে, ইনফ্যাক্ট আমার মনে হয় বেশ একটা বড় ধরনের অন্যতম একটা বড় শো হতে চলেছে, এক্স্যাক্টলি। আমি একটু আগে চেক করেছিলাম প্রায় 200-র কাছাকাছি মানুষ আমাদের, এক্স্যাক্টলি 300-র কাছাকাছি, 300-র কাছাকাছি, মাশাআল্লাহ। তো আমার মনে হয় যে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা এই ভিডিওটি শেয়ার করো। যারা শেয়ার করছো তাদেরকে আমরা অবশ্যই আমলে রাখবো, এবং তোমাদের জীবনের গল্প কিন্তু আমরা শুনবো। তোমাদের যদি জীবনের এই ধরনের গল্প থাকে যেখানে তোমরা অনেক হোঁচট খেয়েছো তারপরে ঘুরে দাঁড়িয়েছো, সেটা কিন্তু আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারো আমাদের পেজে, অর্থাৎ লাইফ ইজ ভেরি ইজি এই পেজটিতে কিন্তু তোমরা ইনবক্স করে ফেলতে পারো। তোমাদের গল্প আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং যারা শেয়ার করছো তাদেরকে কিন্তু আমাদের শোতে নিয়ে আসবো। ওকে, তাহলে আর দেরি কেন, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফেলবো, এবং লাভ লিভিং চলছে। তার আগে বলে ফেলি, নতুন ঘন্টায় এসে কিন্তু আমি একটা ফোন ধরবো, সুতরাং ফোন নাম্বারটা বলে ফেলি, সবাই প্রস্তুত থেকো। 09610161016 হচ্ছে নাম্বার। তারপরে ইকবাল বাহার ভাইয়ের গল্পের মোড়টা কোন দিকে গেল সেই দিকে আমরা যাব। সুতরাং ছোট্ট একটা বিরতি, সাথে লাভ লিভিং চলছে 101.6 কালার্স FM। Love living, colored by Life is very easy. Life is very easy. 101.6 Colors FM. তুমি আমি হেডফোনের তারে, ভালোবাসা হয় ভালো লাগে। সকাল সকাল চায়ের কাপে জমবে আড্ডা, ঝলমলে সকালে। গানে গানে সুরে সুরে খুঁজি তোমাকে, নারা 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 কালার্স FM। Colors FM, 101.6, come on, hey. Okay, ready, get set, go. বলো কোথায় যাবো, হ্যাঁ জায়গা মতো, তালের সাথে মিলাবো আনন্দ। যদি কেউ জিজ্ঞেস করে কোনটা পছন্দ, আছে যদি সূত্র, যদি থাকে ব্যাড লাগ, নিজেকে ভালোবাসা নিয়ে লাভ লিভিং হয়ে যায়। টিনেজ বেস শো, টিন টেক, এমনই ভরপুর প্যাকেজ নিয়ে জমবে আড্ডা। 101.6 on the radio with the feminine station. Here we go. যদি থাকে কনফিউশন, এক সেকেন্ড, Colors FM on the voice of today's woman. গল্প আর আড্ডায় দুপুর হবে যে, টক ঝাল দুপুরেতে অহনা থাকবে। নারা 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 কালার্স FM, গানে গানে সুরে সুরে খুঁজি তোমাকে, নারা 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 কালার্স FM। চলে আসো সুমির সাথে গান জটে, বোরিং সময় থেকে মুক্তি পেতে। চলে আসো সুমির সাথে গান জটে, গানে গানে সুরে সুরে খুঁজি তোমাকে, নারা 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 কালার্স FM। Colors FM on the voice of today's woman. Yeah. Colors FM, the voice of today's women. গান আর স্মৃতিতে থাকবে অলি। सजना पे दिल आ गया, चांदनी
চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী কাপুর। শোনো শ্রীদেবী স্পেশাল বলিউড আর যে হট পিঙ্ক দীপা আর বলিউড কুইন আশা আমানের সাথে শনিবার রাত 9টায় কালার্স এফএম 101.6। I love you, I love you. দিন শেষে কিন্তু আমারই সিদ্ধান্ত এটাই যে নেশায় জড়াবো না। বয়স কম বলে কি আমার ভাবনা প্রাধান্য পাবে না? মা কখনোই বোঝে না যা আমি বোঝাতে চাই। ছেলে মেয়ে একসাথে কথা বললেই যে অন্য কিছু, ব্যাপারটা তা না। প্রতিদিন কলেজে যাওয়ার সময় লোকটা আমায় ফলো করে। জানা বোঝার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠছি একটু একটু করে, তার মাঝেই থেকে যায় আমাদের না বলা অনেক কথা। সেই কথাই বলবো আমরা টিন টেক্কায়। শোনো প্রতি বুধবার রাত 11টায় টিন টেক্কা সিজন 2 কালার্স এফএম 101.6 এ। One oh 1.6 Aha na 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 Colors FM 101.6 Aha na 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 Colors FM চাকরিটা হলো না বলে আজ তুমি তুই বুঝতেছিস না, একটু হইলেও লাগবে, ম্যানেজ কর। জীবনটাকে আর এভাবে নেওয়া যায় না, আর এভাবে নেওয়া যায় না। Love living, colored by Life is very easy. Life is very easy. একদমই তাই, নতুন ঘন্টায় চলে এসেছি লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি নিয়ে, এবং সেটা চলছে কিন্তু 101.6 কালার্স এফএমে। আমাদের সাথে আজকে হট সিটে আছে ইকবাল বাহার ভাই, সেই সাথে কিন্তু আমরা উপস্থাপনায় আছি আমি নিহান, এবং সেই সাথে সীমান্ত আছে আমার সাথে, একটু বাইরে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবে। সেই গল্প শুনছিলাম আমরা যেই মানুষটির, ইকবাল বাহার ভাই। তবে গল্পটি আমি সাম আপ করার আগে বলে ফেলি, এই গল্পটি আমাদের সাথে কে কে শুনছে এবং কে কে আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে গাউস নয়ন, তিনি আমাদেরকে হাই দিয়েছেন এবং তিনি আমাদেরকে হাই দিয়েছেন, তিনি আমাদেরকে লিখেছেন আকাশ বিশ্বাস বাগেরহাট খুলনা থেকে, আমাদেরকে কাজী স্বপন বলছেন ফরিদপুর থেকে দেখছি এবং খুব ভালো লাগছে তার। জাকির হোসেন আছেন আমাদের সাথে লাজুক কুমারজি, সে আমাদেরকে বলছে ফ্রম তেজগাঁ ঢাকা, তেজগাঁ থেকে তিনি শুনছেন আমাদেরকে। এরকম অনেক মানুষ আছে, অনেক বন্ধু আছে আমাদের সাথে। একটু দেখি বাহির থেকে কারা শুনছে। আমাদের সাথে জর্ডান থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে বিল্লাল হোসেন আছে, স্যার আপনাকে খুব সুন্দর লাগছে, এবং তিনি আপনাকে শুনছে সেটাই বলছে। ইকবাল বাহার ভাইয়ের কথা বলছিলেন তিনি। আরও কে বলছে একটু দেখে ফেলি দ্রুত, কারণ সবার কমেন্ট, অসংখ্য কমেন্ট এসেছে, সবার কমেন্ট পড়তে পারছি না, একটু বেছে পড়ছি। এই জন্য আমাদেরকে মেহেদি হাসান শুভ বলছে যে তার অনেক কথা জমে আছে, কিন্তু সে বলতে পারবে কিনা সে জানে না। আমাদেরকে তুমি খুব সুন্দর করে তোমার ঘটনাটা লিখে পাঠাতে পারো, আমাদেরকে ইনবক্স করতে পারো, আমরা তোমার কথা অবশ্যই শুনবো। ফাতে উদ্দিন সজল আছে আমাদের সাথে, তিনি বলছেন যে ইকবাল ভাই শুনছি, আমাদেরকে শুনছেন। MSU শান্ত ভুইয়া ভাই আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং কাছের মানুষ, তিনিও আমাদেরকে দেখছেন এবং শুনছেন, এবং তার খুব ভালো লাগছে। বরিশাল থেকে শুনছেন বিল্লাল, এরকম কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবুজ ভাই। এরকম অনেক মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন, তোমরাও যোগ দিয়ে দিতে পারো। সেজন্য যেটা করতে হবে facebook.com/livewithlife এই পেজে চলে আসতে হবে। এটা লাইফ ইজ ভেরি ইজির অফিসিয়াল পেজ, সেখানে আসলে কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যাবে, এবং সেখানে তোমরা যেটা করতে পারো সেখানে একটা শেয়ার বাটন ক্লিক করে কিন্তু আমাদের এই গল্প, এই ঘটনা, এই অনুপ্রেরণার কাহিনী কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে পারো, এবং তুমিও আমাদের একটি অংশ হয়ে যেতে পারো। এবং যারা এই অংশটি হবে, যারা আমাদের ভিডিওটি শেয়ার করবে, তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা প্রত্যেকটা এপিসোড থেকে আমরা 3 জনের সাথে দেখা করব, লিভ উইথ লাইফ এবং লাইফ ইজ ভেরি ইজি টিমটি দেখা করবে। সীমান্ত যেহেতু চলে এসেছে, আমরা গল্পে চলে যাচ্ছি আবার ইকবাল বাহার ভাইয়ের, এবং যেখানে
যেখানে ছিলাম আমি আরেকটু শুনতে চাচ্ছিলাম যে ভাই বলছিলেন যে অনুপ্রেরণার কথা এবং ভালোবাসার কথা এবং কিভাবে ফ্যামিলিকে ম্যানেজ করা এবং ম্যানেজ করার পরে আরেকটি ফ্যামিলি অর্থাৎ যেই ভালোবাসার মানুষটি সেই তার পরিবারকে কিভাবে ম্যানেজ করা অথবা ম্যানেজ করতে পেরেছিলেন কিনা সেই গল্পে যাব। এবং তার আগে একটা ছোট করে শুনতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনি এই আপনার পেলেন এবং তিনি যখন আপনার জীবনে আসলো, আপনি বলছিলেন যে তিনি একজন অনুপ্রেরণার নাম। তো তখন অর্থাৎ সবকিছু হওয়ার আগে, এঙ্গেজমেন্টের ওই পর্যায়টিতে যাওয়ার আগে, যখন আপনি ছাত্র ছিলেন, সিএ পড়ছিলেন অথবা সিএ পড়ার আগ মুহূর্তগুলোতে, তখন তিনি কিভাবে অনুপ্রেরণাটি দিতেন? অর্থাৎ এইটি করো, এটি করো না, একটু সেভিংস করো অথবা এই কাজ করো, এই ধরনের কোনো অনুপ্রেরণা কি আপনি তাকে ছিলেন কিনা? নো নো নো, এরকম কোনো কথা হতো না। একেবারেই ভালো লাগার কথা হতো। আমার কোনো ব্যাপারেই সে বলতো না, কিন্তু আমরা দুজনকে বলতাম যে তোমাকে অনেক পড়ালেখা করে বড় হতে হবে। আমিও বলতাম যে আমরা এই আড্ডা দিয়ে বা ডেটিং করে বা সারা রাত টেলিফোনে কথা বলে ক্যারিয়ার নষ্ট করতে চাই না, কারণ আমাদের যত দ্রুত আমরা প্রতিষ্ঠিত হতে পারবো তত দ্রুত আমরা আমাদের কাছাকাছি আসতে পারবো। সো সেই অনুপ্রেরণাটা নিজেদের মধ্যে আমরা নিয়েছিলাম সামহাউ। সেও বুঝতে পেরেছিল, আমিও বুঝতে পেরেছিলাম, যার কারণে ওই জায়গাটাতে কোনো গ্যাপ হয় নাই। ইভেন আমাদের এমনও হয়েছে যে 1 মাসেও একবার দেখা হয় নাই, কোনো অসুবিধা হয় নাই তাতে। কারণ হচ্ছে যে আমরা ফিল করতাম যে আমরা আছি, একসাথেই আছি। এখন তো এরকমও শোনা যায় যে 1 থেকে 2 দিন একটু দেখা করতে দেরি হলে, ইনফ্যাক্ট আধা ঘন্টার দেরি হয়ে গেছে। এই জন্য মানে অনেকের এখন তো ব্রেকআপ শব্দটা খুব বেশি পপুলার এবং ব্রেকআপ নিয়ে বিভিন্ন গানও শুনতে পাই, যে এতটাই মানে চেয়ারফুল একটা ব্যাপার হয়ে গেছে। তো আমাদের সাথে একটা বন্ধু এসেছে ফোনে, আমরা শুনে ফেলি তার কথা। হ্যালো, কে আছো বন্ধু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন, কোথা থেকে বলছেন? আমি মানিকরাজ বলছিলাম, মিরপুর 1 থেকে। ওকে ভাইয়া, বলেন। আমি একটু ইকবাল জোহর স্যারের সাথে কথা বলতে চাই। অবশ্যই ইকবাল স্যার আমাদের সাথেই আছেন, তিনি আপনার কথা শুনছেন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো স্যার। আমি মানিকরাজ, আমি আপনার নিজের গ্রুপ থেকে বলছি স্যার। আমি শুনছি স্যার, একটু আমাদের নিয়ে একটু কথা বলেন। আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য, মনে করে দেওয়ার জন্যই আমি আপনাকে একটু বলতে চাচ্ছি স্যার। জি এটা শেষ অংশে থাকবে। জি থ্যাংক ইউ স্যার, এই জন্যই। অসংখ্য ধন্যবাদ। মাইক ভাই মিরপুর থেকে আমাদেরকে ফোন করেছিলেন, তোমরাও ফোন করে ফেলতে পারো। 09610161016 হচ্ছে নাম্বার। আমরা গল্পে চলে যাব এবং তিনি সম্ভবত একটা ইনিশিয়েটিভের কথা বলছিলেন, যেটি আপনার মাধ্যমেই আসলে হচ্ছে, সেই ব্যাপারে আমরা শুনবো একদম শেষে। কারণ এটা আমাদের গল্পের, আমাদের আজকের ঘটনার সব থেকে শেষ মেসেজ, আসলে আমাদের কি করা উচিত, কিভাবে করা উচিত, সে সম্পর্কে আমরা শুনবো। এখন আমরা ঘটনার একটা মাঝামাঝি অবস্থানে আছি, সেখানে চলে যাই। যেটা ছিল যে এনগেজমেন্টের জন্য যাওয়া, তো তার পরিবার থেকে একটা নেগেটিভ ইস্যু ছিল, একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিকে, আমাকে তো পছন্দ করার কিছু ছিল না, কারণ আমি মাত্র ছোট্ট একটা জব করি, তাও পার্ট টাইম টাইপের, এবং সেখানে খুবই অল্প বেতন পাই। সো ক্যারিয়ার হিসাবে আমাকে ওইভাবে পছন্দ করার কোনো কারণ নেই, কিন্তু আমার পরিবারকে তারা পছন্দ করেছেন, কিন্তু মেয়েটা খুবই ছোট, এই কারণে তারা তখন রাজি ছিল না। যাই হোক, পরবর্তীতে আমাদের আরেকজন গার্জিয়ান, আমার চাচা, তার মাধ্যমে যেটা হলো যে ঠিক আছে আমরা একটা এনগেজমেন্ট করে রাখি, 3 বছর পর উঠে নেওয়া হবে। তো এনগেজমেন্ট করতে যাওয়ার পরে চলে গেল আমাদের বাসা থেকে সবাই। যাওয়ার 2 ঘন্টা পরে দেখি একটা আমার এক কাজিন আসলো, আমাকে বলে যে চলো তোমাকেও যেতে হবে। আমি বাসায় একা ছিলাম, তো আমি বললাম যে আমি কেন, এনগেজমেন্টে তো ছেলেকে লাগে না। বলে যে না চলো যেতে হবে, আজকে আমরা আক্ট করে ফেলবো। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে টোটালি অপ্রস্তুত, এবং আমি স্বপ্নেও দেখি নাই এই অবস্থাটা। তো পরে গেলাম পাঞ্জাবি কিনে, একেবারে সরাসরি ওই বাসায় গেলাম, এবং এই প্রপোজালটা আল্লাহর তরফ থেকে নাকি জানি না, আমার শাশুড়ি উনি বলেছেন যে না আমি এনগেজমেন্ট বিশ্বাস করি না, যদি হয় আক্ট হবে তাইলেই, এবং সেটা ওইখানে আলোচনার এক পর্যায়ে গিয়ে ওই সিদ্ধান্তটা হয়, এবং আক্ট হয়ে যায়। আমি কিছুই টের পেলাম না, আক্ট হলো, দেখা হলো, তারপরে আমরা আমার বাসায় চলে আসলাম, সে বাসায় থেকে গেল। এবং পরে তো বাবা বললো যে হ্যাঁ এখন তো আমার কাজ শেষ, বাকি কাজ তোমারটা তুমি করো, পড়াশোনাটা শেষ করো। তো এখন যেটা হয়, মানে এখন তো আমি রেসপন্সিবল হাজব্যান্ড। সো যেটা হয় সেটা হচ্ছে যে আমার আর তর সই ছিল না,
আমি 1 মাস যাওয়ার পরে, 3 বছর পর যে ঘটনাটা ঘটার কথা, 1 মাস যাওয়ার পরে আমি আমার বাবা মাকে বললাম যে ওই মেয়েকে ঘরে এনে দাও, নাইলে আমার পড়াশোনা করতে ভালো লাগছে না, আমি পারবো না। ওকে। আর আমি তো এখন জব করছি, সমস্যা কথা, আমি ওকে চালাতে পারবো। তো বললো যে না, তুমি এই টাকা দিয়ে কিভাবে চালাবা এই মেয়েকে? তো আমি বললাম যে হয়ে যাবে একটা কিছু, তুমি ব্যবস্থা করো। পরে ওরাও রাজি ছিল না, বাট সামহাও বিয়ে যখন হয়ে গেছে, এখন তার কিছু করার নাই। 3 মাস পরে তাকে ফাইনালি উঠিয়ে আনা হলো আমার পরিবারে। ওকে, মানে পরিণয় থেকে একদম পরিণতিতে চলে যাওয়া। এবং সেটা জাস্ট সে ইন্টারমিডিয়েট পরে আমার কাছে আসলো, তখন ইন্টারমিডিয়েট পরে। এবং আমার জীবনে সবচাইতে বড় যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমার তখন অর্থনৈতিক অবস্থা খুবই সামান্য ছিল, কিন্তু যেটা আমি ওর কাছ থেকে পেয়েছি, সে কখনোই আমার কাছে কোনো কিছু ডিমান্ড করতো না, কিছুই চাইতো না, কোনো চাহিদা ছিল না। আমি যেভাবে রেখেছি, যেভাবে থেকেছি, যেভাবে খেয়েছি, সবই তার পছন্দের ছিল। এবং এক পর্যায়ে গিয়ে সেকেন্ড ইয়ারেই, মানে 1 বছর পরেই আমাদের প্রথম বেবি হয়ে যায়। আচ্ছা, ওকে। সো যা হয় বাবা হয়ে যায়, এবং তখন তো দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে যায়। এর মধ্যে আমি আর সিএ পাশ করা হয় নাই আমার, ফাইনালি। ওকে, সিএ পাশ করা হয়নি, আমি ফুল টাইম জবে ঢুকে গেছি, কারণ আমার ফ্যামিলি তখন আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, পড়াশোনায় মনোযোগ দেওয়া। কারণ আমি তখন অনেকক্ষণ সময় দিয়ে আমি কাজ করতাম। আর যেটা আমি এখনো বলি সেটা হচ্ছে, আমার জব করতাম যদিও, বাট 9টা 5টা আমার পছন্দ হতো না, কারণ আমার তখন প্ল্যান ছিল যে আমাকে আরেকটু উপরের পজিশনে যেতে হবে, এই ধরনের একটা তৃষ্ণা ছিল, যার কারণে আমি রাত্রে 9টা 10টা 11টা পর্যন্ত কাজ করতাম। পড়াশোনাটা হয় নাই, সিএ পাসটা আর করা হয় নাই আমার। ওকে। এবং এক পর্যায়ে আমি জব সুইচ করি। তারপরে জব সুইচ করার পরে একটু আমার অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়। তখন আমি ওই প্রতিষ্ঠানে, খুব মজার একটা কাহিনী আছে যেটা অনেকের জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে, ওইখানে জয়েন করার পরে আমার পড়াশোনা হচ্ছে বিকম পাস আর সিএ হাফ, তাহলে আমি মাত্র গ্র্যাজুয়েট, কিন্তু আমার কিন্তু কোনো মাস্টার ডিগ্রি নাই। তো ওইখানে আমি জয়েন করি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে। আমার এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার ক্যারিয়ারে গ্রোথটা খুব দ্রুত হয়েছে, বিকজ অফ মাই সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন এবং কর্মদক্ষতা। আমি কাজে খুব ভালো ছিলাম এবং আমি আইডিয়া দিতাম সবসময়। সব থেকে বড় কথা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব, সুতরাং আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে ফর মাই সেলফ, আমার নিজের জন্য। এক্স্যাক্টলি। তখন আমি জব করছি, তো তখন আমি ওই প্রতিষ্ঠানে যখন কাজ করি, তখন ওইখানে একজন এরকম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিলেন, যিনি ওই প্রতিষ্ঠানে প্রায় 15 বছর ধরে কাজ করেন। আমি মাত্র জয়েন করেছি। তো আমি জয়েন করার 3 মাস পরে উনি এমডিকে গিয়ে বললেন যে, স্যার আপনি আমার পজিশনে একটা সমপর্যায়ের একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসলেন, সে তো মাত্র ডিগ্রি পাস, আর আমরা কোথায় মাস্টার্স পাস, সেই 15 বছর আগে মাস্টার ডিগ্রি করেছি। এটা কি হলো? আমাদের তো মান সম্মান কিছু থাকে না। তারপর আবার তারা একটা গাড়ি দিয়ে দিয়েছেন, পিক এন্ড ড্রপ। তো আমাকে এমডি ডেকে বলে যে, তোমার ব্যাপারে তো এরকম বলে। তাই বললাম, স্যার থ্যাংক ইউ। পরের দিন গিয়ে এমবিএ ভর্তি হলাম এবং ঢাকা কলেজে মাস্টার্স ভর্তি হলাম একসঙ্গে। 2 বছর একদম চোখ বন্ধ করে আবার পড়াশোনায় ঢুকলাম, জিদ লাগলো। ঢুকে 2 বছর পরে 2টা সার্টিফিকেট নিয়ে এমডিকে দিয়ে চাকরি থেকে রিজাইন দিলাম। ওয়াও, এটা কিন্তু অনেক, আমি নিজেই অনেক ইন্সপায়ার্ড হলাম যে আসলে কি হচ্ছে। ওকে, তারপরে 2টা মাস্টার্স হয়ে গেল। এই লোকটা কিন্তু আমার উপকার করলো, বিশাল একটা উপকার করলো। এখানে আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, আমি এগুলোতে যাচ্ছি না। তারপরে আমি যেটা করলাম, তারপরে আমি আবার জব সুইচ করে আমি জয়েন করলাম সিঙ্গার বাংলাদেশে। সেখানে জেনারেল ম্যানেজার হিসেবে আমি কাজ করেছি, মাল্টিন্যাশনাল কোম্পানি। আমার স্বপ্ন ছিল মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করা। এবং ওই আগের প্রতিষ্ঠানে থাকতেই এবং মাস্টার্স পড়াকালীনই আমার মাথার মধ্যে ঢোকে যে আমি যে কাজ করছি অ্যাকাউন্টসে, এটা আমার পছন্দ না। ওকে, আমার সিএ পড়া আমার ঠিক হয় নাই। তখন আমার মনে হলো অ্যাকাউন্টিং পড়া ঠিক হয় নাই, কারণ আমার ভাল লাগে একটু ক্রিয়েটিভ কাজ করতে, সেলসে, ব্র্যান্ডিংয়ে বা কাস্টমার কেয়ারে, এইসব জায়গায় যেখানে আমি একটু আইডিয়া দিতে পারবো, পলিসি দিতে পারবো, বা এই ছেড়ে আমার কাজ করে, আমার নিজেকে এক্সপোজ করা। এক্স্যাক্টলি। আমার সাবঅর্ডিনেটদের, আমি সবসময় একটু নেতা টাইপের ছিলাম, মানে আমি যেই প্রতিষ্ঠানেই কাজ করতাম সবাই আমাকে খুব পছন্দ করতো। এটার একটা বড় কারণ আমি দেখলাম যে আমি তাদেরকে খুব ম্যানেজ করতে পারতাম। তাদেরকে আমি তাদেরকে আমি যেটা বলতাম তারা শুনতো এবং আমার কথা শুনতো তারা। এবং তাদের, আর সবচেয়ে বড় কথা, আমি তাদেরকে কাজ শিখাতাম। এটা একটা বড় রিজন ছিল। আমরা তো অনেকে কাজ শিখাতে চাই না একটু বড় হলেই। তো তখন আমি যেটা সিদ্ধান্ত নিলাম যে
অ্যাকাউন্টসে কাজ করলে বা একটা ডিপার্টমেন্টে কাজ করলে তো আমার এগুলো হবে না, তাহলে আই নিড এ কোম্পানি। দেন আই হ্যাভ স্টার্টেড সার্চিং ডুইং এ কোম্পানি। ওকে, এই জায়গাটাতে থামতে চাচ্ছি। কোম্পানি হওয়া এবং তারপরে চড়াই উতরাই, এই গল্পগুলো শুনবো এবং জব সুইচের কথা শুনলাম এবং জবের ভেতরে যে জব লাইফের চড়াই উতরাই, এবং অনেক মানুষ কিন্তু চিন্তা করে যে আসলে আমি জব সুইচ করব শুধুমাত্র একটা ভয়ের কারণে, নিরাপত্তাহীনতায় ভোগে এবং চিন্তা করে যে জব সুইচ করার পরে কি আসলে আমার ভালো হবে না খারাপ হবে, বা একটা কোম্পানি স্টার্ট করতে যাচ্ছি এটা কি আসলে আমি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা, তখন জবও হারালাম কোম্পানিও হারালাম। এই কথাগুলো শুনবো ইকবাল বাহার ভাইয়ের কাছে। তবে একটা ফোন আছে, দেখি কে আছে আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি বলছিলাম মোহাম্মদ হেলাল, বলছিলাম চট্টগ্রাম লোহাগাড়া থেকে। ওকে, হেলাল ভাই, রাইট? জি। ওকে ভাই, বলেন। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলেন। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন বাহার ভাই, আমরা সবাই শুনছি আপনাকে। হ্যাঁ ভাইয়া, আমি একটু বিষয় জানতে চাইছিলাম। অবশ্যই বলুন। লোহাগাড়া থেকে আমি বলছিলাম, আমি হ্যাঁ ভাই, যে একটা গল্প শুনতেছি, তো সেম আমার জীবনে একটা গল্প শুরু হয়ে গেছে। সেম একই ধরনের গল্প আপনার জীবনে শুরু হয়ে গেছে। আপনি কি জানতে চাচ্ছেন সেই জায়গাটি যদি বলতেন? জানতে চাইছিলাম, এই যে ভাই একটা কথা বলছে কিছুক্ষণ আগে, মানে যায় আমার বাবির সাথে যে কথা বলছিল, এঙ্গেজমেন্ট এবং তাদের ফ্যামিলিতে ইয়া দিচ্ছে। আচ্ছা, আমি একটু সমস্যায় পড়ে গেছি। আমার একটা অ্যাফেয়ার আছে, তো বাট ওদের আমি যেহেতু ইয়া করছি, ওই মেয়েটাকে অন্য একটা পরিবার থেকে দেখতে আসছে। এরপরে আমি যেহেতু এদের পরিবারে জানাইছি, সমস্যার মধ্যে পড়ে গেছি। সেটা হচ্ছে ফ্যামিলিতে মানে মা ভাই সবাই রাজি, কিন্তু বাবাকে আমি কিছুতেই রাজি করতে পারতেছি না। ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। এটা হচ্ছে ফ্যামিলিতে আসলে তার গ্রহণযোগ্যতার জায়গাটি, অর্থাৎ যে তার প্রেয়সী বা তার প্রিয় মানুষ, তার পরিবারে আসলে গ্রহণযোগ্যতার জায়গাটি আপনি কিভাবে তৈরি করেছিলেন, বা আসলে এই চড়াই উতরাইটির গল্প শুনে আসলে আপনার কাছে একটা সাজেশন চাওয়া যে তিনিও একই ধরনের একটা সমস্যা আছেন, যে তিনি হয়তো বা এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণিত করার একটা চেষ্টা করছেন হয়তো, কিন্তু তার ওই প্রেয়সীর ফ্যামিলির একজন, অর্থাৎ তার বাবা এখনো পর্যন্ত মানছে না। কিভাবে তাকে মানানো যায় যদি একটু আপনার কাছ থেকে? না, এটা আসলে নিজের অবস্থানটা সবচেয়ে জরুরি। আমি যেটা বলি, আমার ব্যাপারে অনেক নেগেটিভ, যেমন আমার শ্বশুর শাশুড়ি তখন হয়তো রাজি ছিলেন, কিন্তু তার যে রিলেটিভ তারা বলছে তোমার এত সুন্দর মেয়েটাকে এরকম কোনো ক্যারিয়ার নাই, ঢাকায় বাড়ি নাই, গাড়ি নাই, এরকম একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিচ্ছ। তো আমি এই ঘটনাটা আমার বিয়ের প্রায় 5 থেকে 6 বছর পরে আমার শ্বশুরের কাছ থেকে শুনি যে ওনাকে অনেকেই বলেছে যে তোমার কাছে বিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছিলাম যে ছেলেটা অনেক ব্রাইট, সে ভালো করবে। সো এইটা দেখারও একটা ব্যাপার আছে, দৃষ্টিভঙ্গি যে সে ভালো করবে। সো যারা শ্বশুর শাশুড়ি দিচ্ছেন না বিয়ে, তাদেরকে বলবো যে ছেলেটা যদি ব্রাইট হয়, এখন কি অবস্থায় আছে সেটা না, আপনি দেখুন যে সে ভবিষ্যতে কেমন করবে, সেটা দেখেও আপনি বিবেচনা করতে পারেন। এক্স্যাক্টলি। এবং হেলাল ভাইয়ের প্রতি যদি আমাদের পক্ষ থেকে যে পরামর্শ আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে অবশ্যই যদি আমরা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যেমন শুনলাম, তেমন কিন্তু আসলে সেই মেয়ের বাবা মায়ের পয়েন্ট অফ ভিউ থেকেও আপনাকে দেখতে হবে যে সেই ফ্যামিলির সাথে আপনি কি আসলে কিভাবে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন, আপনার অবস্থানটা কোথায়। যদি মনে করেন যে সেখানে রিপ্রেজেন্ট করতে কোনো বিষয়ে আপনার একটু সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলোতে একটু কভার করে ফেলেন, আপনি নিজেকে আরেকটু উন্নত করে ফেলেন, এবং সেই সাথে আপনি নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা করেন যে আপনি সেই মেয়েটিকে, যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, সেই মেয়েটিকে আপনি সুখী রাখতে পারবেন। কারণ একজন বাবা মায়ের কাছে আমার মনে হয় এটাই সব থেকে বড় ব্যাপার। তো সেই বিষয়টি যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলেই মনে হয় যে সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন, এবং আপনার শুভকামনা আমরা করছি। সেই সাথে একটা ব্রেক নিয়ে নেব। চলছে লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি। অসংখ্য মানুষ আছে আমাদের সাথে, সেই মানুষগুলোর নাম বলবো, সেই বন্ধুগুলোর নাম বলবো। তবে ছোট্ট একটা ব্রেক নেব এখন, তারপরে ফিরে আসবো, এবং সেই জন্য সাথেই থাকতে হবে, কারণ চলছে লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি। Love living, colored by life is very easy. Life is very easy. You're listening to Colors FM 101.6.
তারা অন্যরকম, তারা সাহসী, তারা অনন্য সাধারণ। পাওয়ার উইমেন প্রতি সোম ও বুধবার সন্ধ্যা 7টায় কালার্স FM 101.6 এ। অরূপ রতনের খোঁজে সদা ব্যাকুল মন। মন তুই দেখ না খুঁজে দেহার মাঝে কি ধন দিল মহাজনে। মাঝি মল্লার নৌকা ভাসে উজান ভাটির দেশে। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। জারি সারি ভাটিয়ালি দেহতত্ত্ব আর মুর্শিদির সুর বাজে আমাদের প্রাণে। প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা। সামাল সামাল করে সামলে তরি বাই। মাটির ভাটির গান, তোমার আমার প্রাণের গান নিয়ে আয়োজন শুধু লোকসঙ্গীত। মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত। সুমি থাকবে কালার্স FM 101.6। আরে ও হো 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 আহা হা হা। The voice of today's women. Love living, colored by Life is very easy. Life is very easy. লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজি, অর্থাৎ কালার্স FM 101.6 কিন্তু চলছে লাভ লিভিং, যেটা লাইফ ইজ ভেরি ইজি। আমি এবং সীমান্ত আমরা দুজন মিলে যে ইনিশিয়েটিভটা নিয়েছিলাম সেটারই আরেকটা নতুন ধরনের প্রচেষ্টা, এবং কালার্স FM 101.6 কে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রচেষ্টাকে তারা একটা প্ল্যাটফর্ম প্রদান করেছে, এবং আমরা সেই গল্পগুলোকে নিয়ে যেখানে আসলে অনেক ঘটনা আছে, যেখানে অনেক বাঁক আছে জীবনের, চড়াই উতরাইয়ের গল্প আছে, এবং সেখান থেকে কিভাবে মানুষ ঘুরে দাঁড়িয়ে বাঁচে এবং বাঁচতে ভালোবাসে সেই গল্পগুলো কিন্তু আমরা বলে ফেলি। ঠিক মঙ্গলবার 11টা থেকে সেই গল্পগুলো শুরু হয়ে যায়। তাই প্রত্যেক মঙ্গলবারে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো, টিউন করে ফেলতে পারো 101.6, অথবা আমাদের পেজে চলে আসলে কিন্তু লাইভ দেখতে পারবে। এবং সেরকম একটা লাইভ কিন্তু এখন চলছে আমাদের পেজে, লিভ উইথ লাইফ, অর্থাৎ facebook.com/live with life। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, লাইফ ইজ ভেরি ইজির অফিসিয়াল পেজ। সেখানে চলে আসলে কিন্তু তোমরা লাইভটা দেখতে পাবে, এবং সেটি শেয়ার করে কিন্তু জানিয়ে দিতে পারবে তোমার বন্ধুদেরকে এই ঘটনা, এই গল্পগুলোর কথা। এবং যারা এই শেয়ারটি করবে তাদেরকে অবশ্যই আমরা দেখবো যে কারাই আমাদের সাথে আছো, এবং এই আমাদের ইনিশিয়েটিভটাকে তোমরা উৎসাহ প্রদান করছো, এবং তাদের সাথে আমরাও দেখা করার একটা প্রয়াস আমরা নিচ্ছি খুব শীঘ্রই। সেজন্য আমাদের সাথেই থাকতে হবে। আমাদেরকে যারা দেখছি তাদের নাম একটু বলে ফেলি। আমাদের সাথে আছে MD কনক, আমাদের সাথে আছে মাহমুদ হাসান, অর্থাৎ সীমান্তের খুব কাছের একজন মানুষ, আঙ্কেল আছেন আমাদের সাথে। এবং সেই সাথে আছে, তিনি আমাদেরকে বলছেন যে আপনার ছেলে বা মেয়ে বিয়ে দেওয়ার আগে কি আপনার পাত্রপাত্রীর ভবিষ্যৎ ঘেঁটে দেন? এটা ইকবাল বাহার ভাইয়ের কাছে একটা প্রশ্ন, তার পক্ষ থেকে আমরা সেটার উত্তরও শুনবো। মিনারুল ইসলাম বলছে সৌদি আরব থেকে তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছে, ওকে, অনেক দেশ, বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছে, আমি তাদের নাম একটু বলে ফেলতে চাচ্ছি। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে, ওকে, দুবাইতে যুক্ত হয়েছে আমাদের সাথে রুমান ভাই, MD রুমান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন দুবাই থেকে। আমি আসলে দেখতে পাচ্ছিলাম এত দ্রুত কমেন্টগুলো চলে যাচ্ছে যে আমি আসলে পড়ে কুলিয়ে উঠতে পারছি না। নিজাম, MD নিজাম আছে আমাদের সাথে কুয়েত থেকে। আমাদের সাথে রহিস আছেন, তিনি UAE অর্থাৎ আরব আমিরাত থেকে বলছেন। মিথুন নাথ আছে আমাদের সাথে, তিনি জাপান থেকে শুনছেন। এরকম কিন্তু বিভিন্ন দেশ থেকে আছে আমাদের, এবং আমি সেই সবগুলো দেশের নাম এবং সবগুলো মানুষের নাম পড়তে পারছি না, কারণ এত বেশি কমেন্ট আসছে। আমি অনেক অভিভূত এই রেসপন্সের জন্য। তোমরা যদি আমাদের সাথে থাকো, আমরা এই ধরনের গল্পগুলো আরও অনেক বেশি আনতে পারবো, এবং এই অনুপ্রেরণাগুলো অর্থাৎ ইকবাল বাহার ভাইদের মতো মানুষগুলোকে আসলে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। সীমান্ত, পুরো গল্পটা থেকে যদি একটু সারাংশ দিতে আমাদের বন্ধুদেরকে, এবং কারণ এখনই অনেক জয়েন করেছে, তাদেরকে যদি একটু বলতে আমরা কি গল্প শুনছিলাম, এবং তারপরে আমরা বাহার ভাইয়ের কাছে চলে যাব কিভাবে উদ্যোক্তা হয়ে ওঠা। আমরা তো মেইন গল্পে একেবারে যাবই, বাট তার আগে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ফ্যামিলি অ্যাটাচমেন্ট। যেই মানুষগুলো আমাদেরকে বড় করেছেন তারা আমাদেরকে নিয়ে অনেক কিছু চান, আমাদেরকে নিয়ে তারাই সবচেয়ে বেশি ভয় পান, আবার তারাই আমাদেরকে নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রত্যাশাগুলো দেখেন। তারা চাইবেন আপনি যাতে অনেক বড় কিছু হন, বাট তারাই আবার ভয় পাবেন যে ও যে এত বড় কিছু করতে আছে, ও যদি হতে না পারে,
তাহলে ওর লাইফটা কেমন হবে? সো সত্যি কথা বলতে আমাদের সকলের জীবনটাই এরকম, কেননা চারপাশে যে মানুষগুলো আমাদেরকে দেখে বড় স্বপ্ন দেখে তারাই কিন্তু আমাদেরকে নিয়ে সবচেয়ে বড় সংখ্যাগুলোকেও তারাই আসলে সবার সামনে নিয়ে আসে। এই কারণে আমি যেটা ভাইয়ার বক্তব্য থেকে আসলে মেসেজ পেয়েছি সেটা হচ্ছে, এই লাইনটা আমার খুব পছন্দের, যে কোনো জিনিস দ্রুত শুরু করার একটা বেনিফিট হচ্ছে আপনি ভুল করার পাশাপাশি ভুল শুধরানোর সুযোগ পাবেন। কিন্তু আপনি যদি দেরি করে শুরু করেন তাহলে শুধু আপনি ভুল করার সুযোগটা পাবেন, শুধরানোর আর সময়টা পাবেন না। এ কারণে কেউ যদি লাইফে আসলে এক্সেপশনাল কিছু করতে চান তাহলে প্লিজ ইউনিভার্সিটি কিংবা কলেজের যখন কিনা একটু ফ্যামিলি প্রেশারটা কম্পারেটিভলি কম থাকে সেই মোমেন্টে শুরু করুন, তাহলে একটা ভালো প্ল্যাটফর্ম থেকে শুরু করা যায় এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে বড় করা যায়। সেকেন্ড আরেকটা জিনিস আসলে আমি ভাইয়ের কাছ থেকে অনেক ভালোভাবে আমি মানে এতদিন পর্যন্ত নিজের চিন্তাগুলোকে অনেক গুছিয়ে যায়, সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা চিন্তা আছে যে দ্য মোমেন্ট ইউ আর ইন লাভ, ডোন্ট লেট হিম অর হার টু বি ইয়োর উইকনেস, রাদার ইয়োর স্ট্রেংথ। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি কিভাবে যেন সেই মানুষটা আমাদের জীবনে আমাদের একটা দুর্বলতা হয়ে যায়, বাট আমি চাই আপনি এমন একটা মানুষকে ভালোবাসুন যেই মানুষটা আপনাকে আগের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী করবে। একটা মানুষের প্রতি মনের ভেতরে দুর্বলতা থাকাটা খারাপ কিছু না, বাট সেটা যদি আপনার চলার পথের দুর্বলতা হয়ে যায় তখনই সমস্যাটা হয়, যেটা কিনা ভাইয়া একটা রিয়েল এক্সাম্পলে আমাদেরকে দেখিয়েছেন যে আসলে যেই মানুষটা আমার লাইফে আসছে সেই মানুষটা যাতে আমার শক্তিটাকেই বৃদ্ধি করে, সে যাতে আমার পিছু টান হয়ে না দাঁড়ায়, বরঞ্চ আমার পিছন থেকে কেউ টানতে গেলে সে যাতে আমাকে কানে কানে বলে তুমি তোমার রাস্তায় চলো এবং অবশ্যই তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে। ছোট্ট দুইটা মেসেজ আসলে মানে গত 1 ঘন্টায় আমার কাছে মনে হয়েছে এই দুইটা মেসেজ ইজ এনাফ টু চেঞ্জ আওয়ার লাইফ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। তবে হ্যাঁ, এই যে দুটো মেসেজ আমি ভাইয়া লাইফ থেকে নিলাম, ভাইয়া তার নিজের লাইফে এই দুটো মেসেজকে অ্যাপ্লাই করে তিনি কোন জায়গাটায় এসেছেন এবং বর্তমানে কি কি কাজ করছেন, আপনারা কিভাবে বেনিফিটেড হতে পারেন ভাইয়ার বেশ কিছু ইউনিক ইনিশিয়েটিভ দ্বারা, সেটা এখন ভাইয়ার কাছ থেকে আমরা 1 by 1 শুনবো। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এরকম ভাববার কোনো কারণ নেই, আপনি যেই ইনিশিয়েটিভটা নেবেন ওইটাই সফল হবেন। দরকার হচ্ছে আসলে কন্টিনিউয়াস ইনিশিয়েটিভ নেওয়া। যেমন আমি বলছিলাম, আমি যখন উদ্যোক্তা হওয়ার চিন্তা করেছি কিন্তু আরো 3 বছর আগে, এবং আমরা 5 বন্ধু নিয়ে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা বিজনেস করব। এবং যখন আমরা টাকা পয়সা জমা দিলাম, একটা কোম্পানি ফর্ম করলাম। ফর্ম করার পরে যখন আমরা অ্যাকশনে যাব তখন আমার 4 বন্ধু বললো যে ভয় লাগে, জব ছেড়ে দেবো, ফ্যামিলি, বাচ্চা আছে, আমারও বাচ্চা তখন বাচ্চা আছে, দরকার নাই, থাক, বাদ দাও। হলো না আর ওইটা, টাকাগুলো ফেরত নিয়ে চলে আসলাম। ফাইনালি আমি যখন নামতে গেলাম তখন কিন্তু আমার পকেটে মাত্র 50,000 টাকা, কারণ আমার একটা ফ্যামিলি, আমার বাচ্চা আছে এবং প্রচুর খরচ, সো খুব একটা সেভিংস করার সুযোগ হয় নাই। এরকম একটা অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কোম্পানি করব, কিন্তু আমার সেরকম টাকা নেই, যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অনেক পার্টনার নিব। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমি একটা প্রেজেন্টেশন তৈরি করে আমি প্রায় 30 থেকে 35 জন লোক আমি প্রেজেন্টেশনটা দেখিয়েছি একটা আইটি কোম্পানি করার জন্য। অনেককে বোঝাতেই পারি নাই, এবং যে কজনকে বোঝাতে পেরেছি ফাইনালি আমি একজনকে পেয়েছি যিনি আমার এই প্রজেক্টটা পছন্দ করেছেন এবং ইনভেস্ট করতে রাজি হয়েছেন। তাকে নিলাম এবং তিনি আরও বেশ কিছু লোকজন জোগাড় করে দিলেন, এবং ফাইনালি প্রায় 1 বছর চেষ্টা করার পরে আমরা 26 জন লোক জোগাড় করেছি ওই কোম্পানিটা করার জন্য, যেটা সিইও হচ্ছে আমি, মানে যেটার আসলে প্রোডাক্টটা মানে কি জিনিস যেটা নিয়ে ব্যবসা করবো সেটার ব্রেন চাইল্ডটা আমার মাথায়। তো তারা আমাকে দায়িত্ব দিল, পুরোপুরি দায়িত্ব দেওয়ার পরে আমি তখনও জব করছি, আমি পার্ট টাইম এখানে কাজ করি, কারণ আমার মাল্টিনেশনাল কোম্পানিতে যেটা ছিল 8:30 থেকে 9টা পর্যন্ত অফিস, 5টা পর্যন্ত অফিস, আমি 5টা থেকে রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমার বিজনেসে কাজ করতাম, এবং শুক্র শনিবার ফুল ডে আমি কাজ করতাম। সো আমি প্রায় দিনে 14-15 ঘন্টা আমি কাজ করতাম তখন। তো এভাবে চড়ার পরে আমাদের যেটা হলো, আমরা যখন বিজনেস কম করে ফেললাম, কোম্পানি শুরু হয়ে গেল, তখন দেখা গেল যে একটা পর্যায়ে এসে আমাদের রেভিনিউ আসছে না। তো রেভিনিউ আসছে না এমন একটা পর্যায়ে এমপ্লয়ীদের বেতন দেওয়া যাচ্ছে না, বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে না, তারপরে আবার এর মধ্যে একটা লোনও নিতে হয়েছে আমাদের, সেই লোনের ইনস্টলমেন্ট দেওয়া যাচ্ছে না। তো যার কারণে আমাদের ওখানে একটা বোর্ড ছিল, যেহেতু এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল, বোর্ডের সবাই একদিন বসলো আমাকে সহ নিয়ে, বসে বললো যে এটা তো একটা খুবই ভুল সিদ্ধান্ত হয়েছে, এরকম একটা বাচ্চা ছেলের হাতে এতগুলো টাকা উঠে দেয়, তাকে বের করে দাও। তাকে বের করে দাও, আমরা কোম্পানি বিক্রি করে দেবো। স্টিভ জবসেরও অনেকটা এরকমই ঘটেছিল। এক্স্যাক্টলি। তারপরে আমি যেটা করলাম, তখন আমি জব করি, একটা বেশ বড় মোটা বেতন পাই, অফিস থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে। এরকম একটা অবস্থায় আমার প্রিয় বাবা অসুস্থ হন হঠাৎ করে।
আমি ওনাকে ঢাকায় নিয়ে আসি, আনার পরে আমি ঢাকায় হাসপাতালে ভর্তি করি এবং প্রতিদিন রাত্রেবেলা আমি বাবার ডিউটি করতাম, সারাদিন অফিস করতাম, রাত 10টা পর্যন্ত কাজ করতাম, 11টা পর্যন্ত নিজের বিজনেসে কাজ করতাম, তারপর সারা রাত হাসপাতালে ডিউটি করতাম, এভাবে আমার দিন চলছিল। এবং আনফর্চুনেটলি 20 দিনের মাথায় আমার বাবা আমার হাতের উপরে মারা যান। ওকে, এরকম একটা অবস্থায় একটা ভয়াবহ অন্ধকার, কারণ আমি জানি না আমার বাবার প্রপার্টি কোথায় কি আছে। আমার কোম্পানি বন্ধ হওয়ার পথে আমাকে বের করে দিতে চাচ্ছে এবং আমার জবটা আছে, এটা একটা সান্ত্বনা। তো আব্বার মৃত্যুর 1 সপ্তাহ পরে আমাদের ফ্যামিলিতে বৈঠক বসলো। আমার ফ্যামিলির সবাই, আমার মা, আমার বউ এবং আমার শ্বশুর শাশুড়ি জানেন আমার বর্তমান অবস্থা। ওনারা আমাকে অ্যাডভাইস করলেন যে তুমি খুবই ভালো একটা জব করছো মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তুমি ব্যবসাটা ছেড়ে দাও, দরকার নাই, ওরা বিক্রি করে দেখ, জবে ব্যাক করো। হ্যাঁ, জবেই থাকো, আমি জব ছাড়িনি তখন। ওকে, জবেই থাকো, তোমার দরকার নেই। তো আমি বললাম যে আমাকে আজকে রাতটা সময় দেন। তা আমি সারা রাত ঘুমালাম না, সারা রাত চিন্তা করলাম। চিন্তা করে আমি সকালবেলায় সবাইকে জানালাম যে আমি চাকরি ছেড়ে দেব। ওকে, এবং আমি সেদিন গিয়ে সকালবেলা রেজিগনেশন দেই। ম্যানেজিং ডিরেক্টর আমাকে ডেকে বললেন যে তুমি কি চাও, আরেকটা গাড়ি লাগবে, বেতন আরো বাড়াইতে হবে, ডেজিগনেশন ডিরেক্টর করতে হবে, কি চাও? কারণ ততদিনে তারা আমাকে মানে খুবই এফিশিয়েন্ট, তাদের প্রয়োজনীয় এমপ্লয়ি হিসেবে পেয়ে গেছে। আমি বললাম স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাকে অনেক লাভ করেন, আমাকে ছেড়ে দেন, আমি আমার বিশাল একটা দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছি এবং আমার মাথায় অনেক বড় ঋণ, কমিটমেন্টের ঋণ, সেটা আমাকে শোধ করতে হবে। ওকে, এবং আমি ফেরত আসি আমার কোম্পানিতে, নিজের কোম্পানিতে। আমি প্রায় 18-19 ঘন্টা প্রতিদিন কাজ করতাম, নানান রকম মার্কেটিং পলিসি বের করি এবং সেইখানে আমি আস্তে আস্তে ছোট ছোট করে আমি কাস্টমার অ্যাড করি, করে আস্তে আস্তে 1 বছরের মাথায় আমার কোম্পানি ঘুরে দাঁড়ায়। এবং আমার ধারণা এটা সম্ভব হয়েছে শুধুমাত্র, এই মিরাকেল সম্ভব হয়েছে শুধুমাত্র আমার বাবার দোয়ার কারণে, এবং এটাই মিরাকেল। ওকে, এবং তারপরে সব ইতিহাস, আর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর শুধুই সফলতা, যেটা দিয়ে হাত দিয়েছি সেটা দিয়েই সফল হয়েছি। এবং একটা পর্যায়ে এসে ওই যে যারা আমাকে বের করে দিতে চেয়েছিল তাদের প্রায় 18 জনকে, ওকে, 26 জনের মধ্যে 18 জনকে চেক দিয়ে চলে যেতে বলেছি। তারা সবাই টাকা নিয়ে চলে গেছে এক পর্যায়ে কোম্পানি। আর এরপরে 2-3 বছরের মধ্যে, এরপরে যখন কোম্পানিটার বয়স বর্তমানে 15 বছর, 5 বছর পরে তাদের কেউ আবার আমার সাথে যোগাযোগ করেছে, ফেরত আসতে চাই। ওকে, আপনার ডিসিশন কি ছিল? আমি বলেছি যে ওয়ান ওয়ে, আপনারা খারাপ সময় ছিলেন না, এখন ভালো সময় আসতে চান। স্টিভ জবসের কথা যেহেতু সীমান্ত বললাম, আমার একটা কথা মনে পড়ে গেল এই কথাটা থেকে। সেটা হচ্ছে যে স্টিভ জবসের একটা খুব বিখ্যাত উক্তি হচ্ছে যে ডোন্ট হেজিটেট টু থ্রো ব্যাড অ্যাপলস ফ্রম ইয়োর কোম্পানি। অর্থাৎ তুমি যেই সারাউন্ডিংসের মধ্যে থাকো, তুমি যেই সমাজের মধ্যে থাকো, অথবা তুমি যেই কোম্পানিতে বিলং করো, সেখানে যদি তুমি কোনো পচা জিনিস পাও, অথবা যেটা থেকে তুমি নিজে আক্রান্ত হতে পারো, তুমি মনে করো, সেটাকে কখনো ডাস্টবিনে ফেলতে ভুলো না। তো এটাই আমার মনে হয় যে একটা বড় শিক্ষা ছিল। তবে এখানে আরো একটা শিক্ষা আমাদেরকে অ্যাড করতে হবে। দ্য মোমেন্ট উই আর থ্রোয়িং আপ, যখন আমরা একটা অ্যাপেলকে ফেলে দিচ্ছি বাস্কেট থেকে, সেই মুহূর্তে আবার কিন্তু বাস্কেটে অ্যাপেলের সংখ্যাও কমে যাচ্ছে, বাকি অ্যাপেলদের দায়িত্ব কিন্তু অনেক বেশি বেড়ে যায়, কেননা তখন আমাদের টিমটা ছোট হয়ে আসছে, প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ধীরে ধীরে মাশাআল্লাহ কোম্পানি অনেক বড় হয়ে গেল, আমরা সারা দেশে নেটওয়ার্ক ছড়িয়ে দিলাম এবং এরপরে আমরা আরও একটা কোম্পানি করলাম যেটার নাম Aladdin.com বললাম আমরা। এবং এর মধ্যে যেটা হলো, আপনারা, আমার মনে হয় যে আমার বউ হারিয়ে গেছে, তার কথা একটু বলি ছোট্ট করে। সেটা হচ্ছে যে এই মেয়েটা ম্যাট্রিক পাস করা, মানে এখানে একটা শিক্ষার বিষয় আছে। ম্যাট্রিক পাস করা মেয়েটা আমার ফ্যামিলিতে এসে ইন্টারমিডিয়েট পাস করেছে, গ্রাজুয়েশন করেছে, সে তারপর ডাক্তার হওয়ার ছিল, হতে পারে নাই, গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, এমডি করেছে, ফ্যাশন ডিজাইনিং করেছে, এখন সে একটা কোম্পানির সিইও। ওকে, পুরোটাই আমার সাথে থেকে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সে করেছে। বাট যেটা হচ্ছে যে আজও সে আমার কাছে কিছুই চায় না। এটা হচ্ছে আমার এক ধরনের এখন কষ্টই, কারণ আমি কিছু দিতে পারি এখন তাকে, আপনি হয়তো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। হ্যাঁ, সেটাই হয়তো বা আমি হয়তো অনেক কিছু দিতে পারি এখন, দেই, নিজের মতো করে দেই, কিন্তু সে চায় না। তো এটা হচ্ছে আমার জীবনের
এগিয়ে যাওয়া। আমার মা আমার সাথে থাকেন এখন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দোয়া। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার বাবা আমার জন্য অনেক দোয়া করেছেন, আর আমার জীবনে এই যে ঘুরে দাঁড়ানো, এটার পেছনে 3 নম্বর যে মানুষটা সবচেয়ে বেশি অবদান করেছেন সেটা হচ্ছে আমার বউ। ওকে, সে যদি আমার জীবনে কোনো পেইন তৈরি করতো, আমি হয়তো এখানে আসতে পারতাম না। সো আমার জীবনে কোনো পেইন দেয় নাই সে, কোনো একদিনের জন্য না, 1 মিনিটের জন্য না। যখন প্রেম করেছি তখনও দেয় নাই। আজকে বিয়ের বয়স আমাদের 17 বছর, আমার 2 বাচ্চা, এখনও দিচ্ছে না। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফে। আসলে আমি সৌভাগ্যবান আমি বলবো। এবং আমার বাবা দেখে যেতে পারলেন না, কষ্ট একটাই, আমি যখন প্রচণ্ড রকমের স্ট্রাগল ছিলাম লাইফে তখন আমার বাবা মরে যান। এবং আমি যখন এখন আমার বাবার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু আমার বাবা আমার সাথে নেই, সেই সুযোগটা। সো তোমরা যারা শুনছো তাদের বলছি, জীবনে যাদের বাবা মা বেঁচে আছেন এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে সৌভাগ্যবান জীবনে আর কিছু হতে পারে না। বাবা মার সেবা যত্ন করো, কিছু করার চেষ্টা করো। অন্তত তারা যা, কোনো বাবা মাই সন্তানের জন্য খারাপ চান না, তাদের খুশি করার চেষ্টা করো। এটাই তোমার জীবনে মিরাকেল, এটাই তোমার জীবনে চমক। আর কোনো চমক নাই লাইফে, এরাই চমক দিতে পারে তোমার জীবনে। ওকে, মানে আমি আসলে স্পিচলেস হয়ে যাচ্ছি। এবং ঘটনার আমার মনে হয় যে গল্পটা একদমই আমাদের একটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে আমাদের গল্পটার। আরও কিছু কথা শুনবো যে এই গল্পের বাঁকে বাঁকে এবং এই গল্পের শিক্ষাগুলো থেকে আমরা কি পাচ্ছি। আমাদের এই গল্পটার থেকে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা দেখছিলাম অর্থাৎ শুনছিলাম একই সাথে, কারণ লাইভে দেখছি এবং একই সাথে ভয়েসে শুনছি, তো সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে আপনার ওয়াইফের সাপোর্ট অর্থাৎ ভাবির সাপোর্টটি, এবং সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই, আমার খুব অল্প সময়ের জন্য আপনার সাথে যখন থেকে আমার পরিচয় তখন থেকে আমি খেয়াল করেছি যে আপনি প্রত্যেকটা সেশনে বা প্রত্যেকটা জায়গাতে এই যে একটা থ্যাঙ্কফুল এবং কৃতজ্ঞতা স্বীকার করা যে আমি আমার জীবনে এত দূর এসেছি, এই জন্য আমার সহধর্মিণী বা আমার যে লাইফ পার্টনার তার একটা বড় অবদান আছে। আজকাল বিভিন্ন সফল মানুষদের দিকে যদি তাকাই বা একদম স্টেজে যারা যায় না, তারা এমনি একটা নর্মাল লাইফ লিড করে, তাদের মধ্যে কি এই কৃতজ্ঞতা বোধের যেই বিষয়টি, এটা কি খুব গুরুত্বপূর্ণ না? কারণ হচ্ছে যে আজকে যদি ভাবি এই কথাগুলি শোনেন এবং তিনি আপনার থেকে কিন্তু অনেক আরো বেশি ইন্সপায়ার্ড হবে যে এই মানুষটার জন্য কেন না, আমি করে তো আসলে খারাপ কিছু করিনি, আমি তো আমার আরো বেশি দেওয়ার দরকার ছিল। এই জায়গাটাতে যদি একটু বলতেন। না, আমরা আসলে হয় কি, আমরা না প্রশংসা করতে জানি না। এক্স্যাক্টলি। এবং আমি বলছি না একেবারে সামনাসামনি প্রশংসা করতে হবে, কিন্তু অনেকভাবে প্রশংসা করা যায়, নীরবে করা যায়, মেসেজ দিয়ে করা যায়, হৃদয় দিয়ে করা যায়। সো আমরা এই জিনিসটা জানি না। আর সবচেয়ে বড় কথা কি, মানে আমাদের পার্সোনাল লাইফে প্রত্যেকের এত প্রবলেমটাকে আমরা শুধু দেখি, কিন্তু প্রবলেমের পরে যে একটা সুড়ঙ্গ আছে যেখানে একটু আলো আছে, সেই আলোটাকে যদি আমরা একটু করে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু অন্ধকারটা চোখে পড়বে না। সো প্রবলেম থাকবে লাইফে। আপনারা যেমন বলছেন লাইফ ইজ ইজি, অ্যাকচুয়ালি হয়তো লাইফ ইজ অতটা ইজি না, কিন্তু ইজি করা যায় যদি চায় কেউ। আমি যদি চিন্তা করি যে আমি আমার লাইফে ইগনোরেন্সটা বাড়াবো, আমি অনেক কিছু দেখবো না, শুনবো না, নিব না, আমার মাথার মধ্যে নিব না, আমি সরিয়ে রাখবো। আমি আবর্জনা দেখলে, ডাস্টবিন দেখলে যেমন নাকে হাত দিয়ে চোখ বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে পার হয়ে চলে যাই, খারাপ জিনিস দেখে আপনি চলে যান, আপনি রিয়াক্ট করার তো কোনো দরকার নাই। লাইফে আমাদের ঝগড়া হয় না, তার তো ঝগড়া হয়, ডেফিনেটলি হয়, বাট উই আর হ্যাপি, মোস্ট অফ দ্য টাইম উই আর হ্যাপি। আর আমি যেটা করি সেটা হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি প্রচণ্ডভাবে মানে সময় দেওয়া, আমি ব্যস্ত থাকি। আমার এটা হচ্ছে আর একটা জিনিস, আমি 15, 16, 17 ঘন্টা কাজ করতাম, সে আমাকে কোনোদিন বলতো না বাসায় আসছো না কেন, বা আমি তো অপেক্ষা করছি। সো ওর ওইটা দরকার হয় না, কারণ সেও ব্যস্ত, সেও কাজ করছে দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 10-11 বছর ধরে সেও কাজ করছে। সো আমি চেয়েছি সেই কাজ করুক। ইভেন আমার একটা ইয়ে আছে আমার পরিবারে আমার জ্বালায় কেউ ঘরে থাকতে পারে না, মেয়েরা বিশেষ করে। কারণ আমি মনে করি একটা মেয়ে ঘরে বসে থাকা মানে তার অপেক্ষা করা, তার অবদমিত হওয়া, তার অপমান হওয়া, তার শিক্ষার অপমান হওয়া। সে যদি ব্যস্ত থাকে সে ইগনোর করতে পারবে, তার একটা অর্থনৈতিক স্বাধীনতা আসবে, তার একটা রেসপেক্ট আসবে হাজবেন্ডের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, ফ্যামিলির কাছে, সন্তানের কাছে। এবং একটা কর্মজীবী মা যে কোনো মূল্যে
একটা আইডল মার থেকে অনেক বেশি টাইম ম্যানেজমেন্ট ভালো জানে সন্তানদের জন্য। সো আমি মনে করি হ্যাঁ ডেফিনেটলি এখন কেউ যদি মনে করে যে কাজ করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, সেটা সে অন্য ধরনের কাজ বেছে নিতে পারে, বাট কাজের মধ্যে থাকা উচিত, ডেফিনেটলি কাজের মধ্যে থাকা উচিত মেয়েদের এবং ছেলেদের তো বটেই। আর এখন তো একজনের রোজগারে আসলে সংসার চালানো খুবই কঠিন আমাদের সমাজে, সেই জন্য সেই ক্ষেত্রেও কাজ করা দরকার। বাট আমি মনে যে কাজ করলেও যে আপনি যে পয়েন্টটা বলছিলেন যে ইগনোরেন্সটা যদি আমাদের ইয়ে করা যায়, তাছাড়া সম্পর্কের ব্যাপারগুলো কিন্তু আসলে কমিটমেন্ট। আমি যদি চিন্তা করি এখন আমাদের কমিটমেন্ট হচ্ছে আমাদের সন্তান। এক্স্যাক্টলি, আমাদের সন্তানকে বড় করতে হবে, মানুষ করতে হবে, ভালো মানুষ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এইটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো ট্রান্সফরমেশন কিন্তু হয়ে যাচ্ছে, এবং এটাই লাভ, এটাই বন্ধন, এটাই পরিবার। এবং একটা মানুষের পরিচয়, একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার পরিবার। পরিবার নাই তো সে জিরো। ওকে, আমরা একটা ফোন কল নিয়ে নেব, কারণ গল্পটা একদমই শেষের দিকে। তারপরেই আমরা চলে যাব আমাদের শেষ কথাগুলোতে। কে আছো? হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে আছো? কোথা থেকে বলছো? জি, মাসুদ রানা বলছি, মিরপুর থেকে। মাসুদ রানা বলছো। ইকবাল ভাই আছেন আমাদের সাথে, তার সাথে সরাসরি তুমি কথা বলতে পারো, আমরা সবাই তোমাকে শুনছি। জি ভাই, আমি ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি স্যার, আমি ইন্টারমিডিয়েট করার পরে অনার্স স্যার ভর্তি হতে পারি নাই। আমি স্যার ইন্টারমিডিয়েট পাস করছি স্যার 2016-তে। স্যার এখন আমি কি করতে পারি? আপনি একটা যে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে যান। আপনার আইটিতে কোনো আগ্রহ আছে? আচ্ছা, উনি লাইনটা আমার মনে হয়। আচ্ছা, আপনার যদি আইটিতে আগ্রহ থাকে, আপনি আইটিতে এখন অনেক রকমের কাজ হচ্ছে, বা যে কোনো একটা কারিগরি প্রতিষ্ঠান, সরকারের অনেকগুলো প্রজেক্ট হচ্ছে কারিগরি প্রতিষ্ঠানে। তারপরে আপনি কিন্তু কাজ শিখেও পরে গ্রাজুয়েশন করতে পারবেন, এটা নিয়ে টেনশনের কিছু নাই। কিন্তু কাজটা শিখে ফেলেন। আর আসলে আমি তো বলি যে আমাদের এইসব গ্রাজুয়েশন, মাস্টার্স এগুলো হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি জানা দরকার হচ্ছে হাতে কলমে কাজ শেখা। আপনি দেখবেন যে একটা হসপিটালের যে এন্ডোস্কোপির যে অপারেটর, সে কিন্তু 70,000 টাকা বেতন পায়। আর মাস্টার ডিগ্রি করে একটা মানুষ কিন্তু 8,000, 9,000, 10,000 টাকা বেতনে জয়েন করছে। সো কারিগরি দিকটাতে আপনি জোর দিতে পারেন। ওকে, আরেকটা ফোন কল, শেষ একটা ফোন কল নিয়ে নেব। হ্যালো, কে আছেন? কোথা থেকে বলছেন? জি স্যার, মাসুদ রানা বলছি, লাইনটা কেটে গেছিল। ও আচ্ছা, হ্যাঁ, আপনি মনে হয় আপনার উত্তরটা পেয়েছেন। আপনি কি আমাদের সাথে ছিলেন? না স্যার, বুঝতে পারি না, ফোন ডায়াল করতেছিলাম তো সেজন্য বুঝতে পারি না স্যার। একটু কাইন্ডলি বললে ভালো হতো। আচ্ছা, আরেকবার যদি বলেন। আচ্ছা, আপনি যে কোনো একটা কারিগরি প্রতিষ্ঠানে, আপনার যদি আইটিতে কি আপনার নেক আছে, মানে আইটি ইনফরমেশন টেকনোলজি লাইনে কি আপনার ভালো লাগে? না না স্যার, আমি কি হতে পারবো? আমি স্যার, হ্যাঁ, আপনি যে কোনো আইটি, যে কোনো কারিগরি প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে পারেন। আপনি দরকার হলে গ্রাজুয়েশনটা পরে করেন, যেহেতু আপনার একটা ব্রেক হয়ে গেছে। আপনি এখন একটা কাজ শিখে ফেলেন, কাজ শিখে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি জয়েন করে ফেলেন, তারপরে আপনি পার্ট টাইমে আপনি একটা মাস্টার্স বা গ্রাজুয়েশন করে নেবেন, গ্রাজুয়েশন করে মাস্টার্স করে নেবেন। কিন্তু আগে আপনি একটা কাজ শিখে ফেলেন, তাহলে আপনি মজা পাবেন এবং আপনার ভালো লাগবে। তখন দেখবেন যে আপনি কাজ শিখে যাচ্ছেন, তখন আপনার একটা ভালো লাগা তৈরি হবে নিজের প্রতি, তখন আপনি একটা জবও পেয়ে যাবেন, দেখবেন যে, বা নিজেও কিছু করতে পারবেন। আইটিতে নাকি স্যার? আইটিতে করতে পারেন, বা যে কোনো কারিগরি আপনি কি বলে যেন, গ্যারেজ ইঞ্জিনিয়ারিং বলেন, বা আপনি হোটেল ম্যানেজমেন্ট বলেন, হাতে কলমে প্রশিক্ষণ, এবং সেই সাথে বাস্তবিক যে প্রেক্ষাপট, সেখানে সরাসরি যেন যোগ দেওয়া যায় এমন একটা জায়গাতে নিজেকে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারেন। এক্স্যাক্টলি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্যার। হ্যাঁ, ডিপ্লোমা। এক্স্যাক্টলি। তো ভালো থাকবেন মাসুদ ভাই, আমাদের সাথেই থাকবেন। ওকে, আজকের মতো আর ফোন না নেই, কারণ একদমই গল্পটা শেষের দিকে, এবং আমরা যে গল্পটা শুনেছি সেটা সম্পর্কে আমি সীমাতার কাছে চলে যাব, যে ইকবাল ভাইয়ের এই যে বিভিন্ন বাঁকগুলি এবং জীবনে এতগুলো চড়াই উতরাই পড়ে, কারণ এই যে এই পুরো সম্পূর্ণ গল্পের মধ্যে কিন্তু অনেকগুলো হতাশার জায়গা ছিল। প্রথমত হচ্ছে যে গ্রামে বড় হওয়া, অনেকের একটা বড় হতাশার জায়গা, যে আমি গ্রামে বড় হয়েছি, আমি কিভাবে শহরে যাব, কিভাবে আমি কোপ আপ করে উঠবো, এটা একটা বড় হতাশার জায়গা। এরপরে শহরে যাওয়ার পরে কোপ আপ করা, এটা আরেকটা বড় সমস্যার জায়গা, যে অনেক
অনেকে কোপ করতে পারে না, যেটা আপনার ক্ষেত্রেও হয়েছিল, যে কোপ আপ করতে না পারার ফলে পরবর্তীতে রেজাল্টটা খারাপ করা। রেজাল্ট খারাপ করা তো আরও বড় একটা ফ্রাস্ট্রেশনের জায়গা, যেখানে আসলে মানুষ নিজের জীবনটা পর্যন্ত এখন আসলে দিয়ে দিচ্ছে। এর পরবর্তীতে ঘুরে দাঁড়ানো এবং একটা ভালো জায়গাতে চাকরি করা, স্ট্রাগলের পরে একটা ভালো পজিশনে যাওয়া, এবং তারপর আবার চাকরিতে থেকে সুইচ করে নিজের একটা কোম্পানি দাঁড় করানো, কতগুলো ডাইভার্সেশন একটা লাইফে, কতগুলো কি বলবো জার্নিতে, অনেকগুলো পথ, অনেকগুলো অধ্যায়। আসলে এই অধ্যায়গুলো নিয়ে তোমার কি মতামত, এবং আমরা যে মানে একটুতেই হতাশ হয়ে পড়ি, সেই জায়গাতে তোমার মতামতটা? আমার কাছে ইকবাল ভাইয়ের একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যখন কিনা মানে উনি সাকসেসটাকে খুব চমৎকারভাবে ডিফাইন করেছেন, এবং একটা লাইন আমার এত ভালো লেগেছে যে আমাদের পরিচয় হচ্ছে আমাদের পরিবার, আমাদের যদি পরিবার নেই তাহলে আমাদের পরিচয় নেই। আসলেও দিন শেষে আমরা কষ্ট করি কিন্তু ওই অল্প কিছু মানুষ যাতে হাসেন, তারা যাতে আমাদেরকে একটু বলেন যে হ্যাঁ তোমাকে পাশে পেয়ে আমরা ধন্য, ওই অল্প কিছু মানুষের জন্যই কিন্তু আমরা অনেকগুলো বছর, অনেকগুলো ঘন্টা, অনেকগুলো মানুষ যাদেরকে আমার একদম পছন্দও হয় না তাদের সাথেও হয়তো আমাদেরকে একটু হেসে কথা বলতে হয়। তাই দিন শেষে আমাদের ফোকাসটাকে একটু ঠিক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি নিজে আমার অনেক সময় যখন পড়াশোনা করতে ভালো লাগতো না, কিংবা যে কাজগুলো করতে ভালো লাগতো না, তখন আমি আমার প্রেজেন্ট কাজকে বাদ দিয়ে আমি ফিউচারটাকে চিন্তা যে আমি এই কাজটাকে যদি ভালো করি ফিউচারে কারা কারা খুশি হবে, যারা খুশি হবে তারা কি আমার লাইফে ইম্পর্টেন্ট? হ্যাঁ, তারা আমার লাইফে ইম্পর্টেন্ট। তাহলে প্রেজেন্টে আমি না হয় একটু কষ্টই করি, যাতে করে ফিউচারে আমার এই একটু কষ্টের বিনিময়ে যেই মানুষগুলো আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট তারা যাতে একটা ভালো অবস্থানে থাকতে পারেন। সত্যি কথা বলতে কি মানে ফুল স্টোরিটা এত চমৎকারভাবে গিয়েছে, এবং একেবারে ছোট থেকে অনেক ডাইভার্সিটি, গ্রাম থেকে আস্তে আস্তে উঠে আসা, চারপাশের মানুষেরা হয়তো আপনাকে খুব বেশি ইন্সপায়ারও করছিলেন না, এর মাঝে চলে আসলেন আমাদের ভাবি। প্রথমত সেটা একটা আবেগের জায়গা, দ্বিতীয়ত সেটা একটা দায়িত্বের জায়গা, তৃতীয়ত রিলেশনশিপ তো একটা দায়িত্ব। আমার মনে হয় বাবা আপনাকে অনেকটা দায়িত্ব জ্ঞানহীন ছেলেও সেই মোমেন্টে মনে করেছিলেন যে পড়াশোনার মাঝখানে কেন আরেকটা মানুষকে নিয়ে আসছেন। সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে নিজের ফ্যামিলিকে কনভিন্স করে আপনার বিয়ের মতো একটা চমৎকার সেন্সিটিভ বিষয়ে যেভাবে তুলে ধরেছেন, আমার কাছে মনে হয়েছে আমাদের অনেক মানুষ সত্যি কথা বলতে এই ধরনের প্রশ্ন আমরা কেউ ফোনে করতে অভ্যস্ত না, কিন্তু শুধুমাত্র ভাইয়া আজকে সেই বিষয়টাকে অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করায় অনেক মানুষ আমার মনে হয় তারা প্রশ্ন না করেও তাদের লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যান্সারগুলো পেয়ে গিয়েছেন। এবং আমাদের উদ্দেশ্যটাই কিন্তু এই জায়গায়, কারণ এমন অনেক প্রশ্ন রয়েছে যেটা আমি কোনো দিন কাউকে করতে পারবো না, কিন্তু কেউ যদি আমার সামনে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেয় আমার লাইফটা অনেক বেশি ইজি হবে। এবং অনেকটা সেই উদ্দেশ্যই কিন্তু আজকে ভাইয়ার মাধ্যমে খুব চমৎকার করে আমরা আমাদের লাইফের সাথে রিলেট করে এই জিনিসটাকে জানার চেষ্টা করেছি। এবং সবশেষে আরও একটা জিনিস যেটা ছোট্ট করে আমি বলবো, আমাদের সুযোগ হয়েছিল ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে মিশে তার আন্তরিকতা সম্বন্ধে জানার। ভাইয়া প্রচুর পরিমাণ নলেজ ইনিশিয়েটিভগুলোতে কথা বলছেন, এবং নিজের লাইফের স্টোরি থেকে শুরু করে এন্টারপ্রেনারশিপ এবং ডিফারেন্ট স্কিলগুলোকে আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি এটার জন্য ভাইয়া বিভিন্ন জায়গায় সেশন নিচ্ছেন। ইভেন আমার মনে হয় ইউটিউবেও কেউ যদি ইকবাল বাহার লিখে সার্চ দেয় তাহলে ভাইয়ার অনেকগুলো সেশন, ইনক্লুডিং বিটিভিতে টক শো সহ অনেকগুলো, থিঙ্ক আউটসাইড দ্য বক্স যে প্রোগ্রামে ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়, অনেকগুলো সেশন যেখানে ভাইয়া সরাসরি বিভিন্ন মানুষের প্রশ্নগুলো শুনেছেন এবং অ্যান্সার দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে ভাইয়ার এই লাইফ লং লার্নিংগুলো থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। দুই লাইনে আমি জাস্ট দুটো জিনিস বলবো, এন্টারপ্রেনারশিপ আর রিলেশনশিপ, আসলে দুটো জায়গাতেই ভাইয়া কথা বলা ট্রাই করছে। আমি রিচার্ড ব্র্যানসনের একটা লাইন বলি, ইফ ইউ আর নট সলভিং আ প্রবলেম ইউ আর নট ডুইং বিজনেস। দ্যাট মিনস যখনই আমরা এন্টারপ্রেনার হতে যাচ্ছি প্লিজ আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের চারপাশের কোন সমস্যাটি সমাধানের জন্য আপনি কাজ করছেন। সবসময় বিজনেস মানে প্রোডাক্ট কিংবা সার্ভিস না, বিজনেস মানে হচ্ছে সলিউশন, যেই সলিউশনের মাধ্যমে একটা সোসাইটি এগিয়ে যায় এবং সোসাইটি এগিয়ে যাওয়ার সময় সামনে একজনকে লিডার হিসেবে রেখে যায়। আর সেকেন্ড যেই জিনিসটা আসলে আমি রিলেশনশিপ থেকে ভাইয়ের কাছ থেকে শিখেছি যে অ্যাপ্রিসিয়েশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের কালচারে আমরা একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না, কেন যেন আমরা মনে করি যে আমরা যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করি আমি হয়তো ছোট হয়ে গেলাম। দুটো লাইন আমি রিসেন্টলি আমি আমার বইয়েও ইনক্লুড করেছি যে অন্যের সফলতা কখনো আপনাকে ব্যর্থ করে না, আর অন্যের ব্যর্থতাও কখনো আপনাকে সফল করে না। আপনি সফল কি ব্যর্থ এটা আসলে ডিপেন্ড করে আপনি নিজে কতটা চেষ্টা করছেন কিংবা আপনি কত সহজেই হাল ছেড়ে দিচ্ছেন। তাই
সত্যি কথা বলতে থ্যাংক ইউ, সরি এগুলো বলতে 2 সেকেন্ডও লাগে না, 2টা শব্দ বলতে, কিন্তু এটার ইন্টারনাল ভ্যালুটা আসলে অনেক বেশি। আমি এতদিন বিশ্বাস করতাম ভাইয়া সরাসরি নিজের লাইফ থেকে এক্সাম্পল দিয়ে দিয়েছেন, কারণ শুধুমাত্র আজকের প্রোগ্রাম না, আমি ভাইয়াকে এর আগেও যে অন্যান্য সেমিনারগুলোতে কথা বলতে দেখেছি, কিংবা ইউটিউবের ভাইয়ার যদি অন্যান্য ভিডিওগুলোও দেখেন, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিওতে উনি চেষ্টা করেছিলেন ওনার চারপাশের মানুষগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে। এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই ছোট্ট জিনিসটা আসলে শেখা দরকার। এতে তো আমাদের ইংরেজি বর্ণ স্টার্ট হয়, ওয়াই নট এ দিয়ে আমরা অ্যাপ্রিসিয়েশন, অ্যাপেল না বলে অ্যাপ্রিসিয়েশন এই ওয়ার্ডটাকেই না হয় আমরা আমাদের লাইফের একটা কিওয়ার্ড বানিয়ে ফেলি, লাইফটা অনেক অনেক ইজি হয়ে যায় এবং অনেক বিউটিফুল হয়ে যায়। এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ সীমান্তকে, এবং খুব সুন্দর করে আমার মনে হয় কথাগুলো গুছিয়ে বলেছে। যারা শুনছো তারা অনেকে ধন্যবাদ দিয়েছে। আমি তো কিছু মানুষের কথা বলতেও চাচ্ছি। লাজুক আমাদেরকে বলছে, লাজুক কুমারী, সে আমাদেরকে বলছে নিজেকে নতুন করে আবারও আবিষ্কার করলাম, থ্যাংক ইউ সো মাচ ইন্সপায়ার্ড। ওকে, এরকম অনেক অনেক ধন্যবাদ আমরা পাচ্ছি আজকের এই গল্পটা থেকে। ইকবাল বাহার ভাইয়ের কাছে শেষবারের মতো যাব। এখন যে ইনিশিয়েটিভটা আপনি নিচ্ছেন, অর্থাৎ উদ্যোক্তা, আপনি নিজে সফল হয়েছেন এবং এখন কিছু মানুষকে আপনি উদ্যোক্তা হওয়ার জন্য আসলে কিছু কাজ আপনি করছেন, সেটা সম্পর্কে একটু বলবেন, এবং সেই সাথে আজকে আমাদের বন্ধুরা যারা শুনলো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি একটা পর্যায়ে যখন আসলাম তখন আমার মনে হলো আমি মঞ্চে কথা বলছি প্রায় 2-2.5 বছর ধরে। তো কথা বলতে গিয়ে আমি শুধু আমার গল্পই বলতাম, আজকে যেগুলো বলেছি অলমোস্ট এগুলোই মঞ্চে এই কথাগুলোই বলতাম। তো আমার কাছে যেটা মনে হতো যে কথাগুলো বলার পরে যে ওরা শুনছে তারপরে হয়তো বেরিয়ে যাচ্ছে, তখন আমার মনে হলো যে ইফেক্টিভ কিছু একটা করা যায় কিনা। সেই চিন্তা থেকেই আমার মধ্যে আসলো যে আমি কিছু মানুষকে তৈরি করি আমার জীবনে, এই অন্তত অল্প সংখ্যক মানুষকে যদি তৈরি করতে পারি তাহলে আমার একটা পাওয়া হবে। কিভাবে করা যায়, তখন আমি চিন্তা করলাম যে আমাদের শহরের ছেলেমেয়েরা তো অনেক কিছুই জানে, আমি একটু গ্রামে যাই। সো আমি বাংলাদেশের 64 জেলা থেকে প্রায় 1000 জন থেকে 164 জনকে বাছাই করেছি প্রত্যেক জেলা থেকে, এবং তাদেরকে নিয়ে আমি অনলাইনে একটা প্রোগ্রাম করছি 90 দিনের। এবং আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের ঘটনা প্রথম, কারণ এত লম্বা সময় ধরে কেউ ট্রেনিং করে না, এবং 90 দিন মানে 90 দিন ইনক্লুডিং ফ্রাইডে স্যাটারডে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে টোটাল প্রোগ্রামটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, তার জন্য তাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না। তাদেরকে আমি আসলে বেসিক্যালি শুধু বিজনেস উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি না, একেবারে জীবন গঠন থেকে শুরু করে আমি আমার জীবনে যা যা শিখেছি সব কিছু তাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। এবং তাদেরকে আমি বলেছি আমার সঙ্গে জয়েন করার জন্য তোমাদের একটা যোগ্যতা থাকা দরকার, সেটা হচ্ছে তোমাকে ভালো মানুষ হতে হবে। এবং এটা যদি হও তাহলে তুমি আমার সাথে জয়েন করতে পারবে। কারণ আমাদের আসলে বাই দ্য এন্ড অফ দ্য ডে যত কিছুই বলি না, সফলতা এটা ওটা যত কিছুই বলি না, ভালো মানুষ যদি না হয় একটা মানুষ, তাহলে আসলে তার জন্য কিছুই থাকে না। তাকে কিন্তু মানুষ পেছনে হোক সামনে হোক সে খারাপ কথাটা বলবেই। সো আমার কাছে যেটা মনে হয়, আর আরেকটা জিনিস আমি একটু ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে সফলতা কিন্তু মানে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেকগুলো গাড়ি, তা কিন্তু না। আমি আমার জীবনে কোনোদিন রোজগার করার জন্য, অনেক টাকা রোজগার করার জন্য আমি কিন্তু কাজ করি নাই। আমি কাজ করেছি দায়িত্ব পালনের জন্য, আমি কাজ করেছি কিছু সৃষ্টি করার জন্যে, আর আমি কাজ করেছি এই যে যেমন বললাম আমার এখন 150টা পরিবার আমার সাথে আছে, তাদের হাসি মুখ প্রতিদিন দেখতে পাই, এই জন্য আমি কাজ করেছি। আমার কাছে সফলতা মানে হচ্ছে খুশি থাকা, এবং এই খুশি থাকার জন্যই আমি কাজ করছি। সেইটা আপনি কাজ করতে গিয়ে আপনার ডেডিকেশন, আপনার অনেস্টি, আপনার সিনসিয়ারিটি এবং আপনার কর্মদক্ষতার কারণে ওই যেটা হওয়া উচিত অটোমেটিক্যালি ওটা হবেই। কিন্তু সবার আগে যেটা দরকার হচ্ছে কাজ করতে চাওয়া। আর আরেকটা জিনিস আমি আমার বন্ধু যারা দেখছেন তাদেরকে বলবো, কোনো শর্টকাট চিন্তা করার সুযোগ নাই, সময় দিতে হবে। আমাদের এখন যত দ্রুত আমরা প্রেম করতে চাই, যত দ্রুত প্রেম ছেড়ে দিতে চাই, তত দ্রুত আমরা বড় হতে চাই, এটা ভুল। তত দ্রুত কোনোদিন বড় হওয়া যায় না, সময় দিতে হবে এবং অনেক সময় দিতে হবে। আমি বলি লাইফে 7টা বছর 10টা বছর অকাতরে ঢেলে দিতে হবে নিজেকে তৈরি করার জন্য, একটা জায়গায় পৌঁছানোর জন্য। এবং আপনি যদি সেইভাবে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, আপনি আপনাকে সামনে এগিয়ে যাওয়া থামাতে পারবেন না। এবং আপনার জন্য
এরকম সুন্দর একটা গল্প তৈরি হবে। এক্স্যাক্টলি, এবং আপনি বলেই থাকেন যে সবারই নিজের বলার মতো একটা গল্প থাকা জরুরি। অ্যাবসলিউটলি রাইট। এবং অসংখ্য ধন্যবাদ ইকবাল বাহার ভাই এবং সীমান্তকে আমাদের সাথে মানে আমার সাথে থাকার জন্য, এবং আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে লিখছেন আমাকে কেন দেখা যাচ্ছে না, বেশ অনেকগুলো মানুষের কাছ থেকেই অভিযোগ আছে। তো আমি সামনের যে লাইভটা আমাদের হবে সেই লাইভে আমি থাকবো এবং আমি সবার সাথে দেখা করব ইনশাআল্লাহ। আমি যারা আমাদের সাথে ছিলেন তাদের নাম একটু পড়ে ফেলতে চাচ্ছি একদম শেষ সময়ে। আমাদের সাথে ছিলেন জাহেদ, এমডি জাহেদ, তিনি বলছেন আপনি কি ওকে, আমি আসলে ভাষাটি বুঝতে পারছি না, একবার পরিষ্কার করে যদি লিখেন। রানা আহমেদ আমাদেরকে বলছে অনেক ভালো লাগলো। আমাদেরকে লাজুক কুমারী বলছেন, তিনিও বলছেন তার অনেক ভালো লেগেছে। কে এইচ শিলটন ছিলেন আমাদের সাথে, আমি তাকে পার্সোনালি চিনি, বেশ আগে আমি যখন নাটোরে থাকতাম, অর্থাৎ আমার স্কুলটা ছিল তখন আমি এই মানুষটিকে চিনতাম, অনেক অসাধারণ একজন মানুষ। তিনি বলছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছে সুমা ইসলাম, তিনি থ্যাংক ইউ সো মাচ জানিয়েছে ইকবাল বাহার ভাইকে এবং আমাদের টিমটিকে। আমাদের সাথে ছিলেন মিজান মামুন, তিনি সীমান্ত ভাইয়ার কথাগুলো অনেক ভালো লাগলো এই কথাই বলছেন এবং থ্যাংক ইউ সো মাচ, সে ওটাই বলে থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। এই ধরনের অসংখ্য অসংখ্য বন্ধুদের আমাদের সাথে আমরা আজকে পেয়েছি। আমি চাচ্ছিলাম যে যারা বেশ দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের নামও বলে ফেলতে। ওকে, কেই শিলটন বলছেন নিহান তুমি কোথায়, জেনিয়ার রুমকেও বলছেন যে দেখা যায় না। ওকে, অসংখ্য মানুষ দেখতে চাচ্ছেন। আমি একটা কাজ করতে পারি, আমি জানি না এভাবে দেখা যাবে কিনা। এই যে আমি ছিলাম, আমি হচ্ছে নিহান এবং ছিলাম, এবং সামনের মঙ্গলবারেও কিন্তু চলে আসবো লাভ লিভিং নিয়ে বাই লাইফ ইজ ভেরি ইজি, এবং 1টা পর্যন্ত থাকবো। এরকম কোনো একটা অসাধারণ স্টোরি নিয়ে কিন্তু চলে আসবো তোমাদের সাথে, এবং সেজন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাদের সাথে থাকতে হবে, সামনের মঙ্গলবারেও যুক্ত হয়ে যেতে হবে লাভ লিভিং কালার্ড বাই লাইফ ইজ ভেরি ইজির সাথে। এবং কালার্স এফএম 101.6 থেকে কিন্তু আজকে বিদায় নিচ্ছে এই অসাধারণ গল্পের মাধ্যমে, অসাধারণ শিক্ষার মাধ্যমে। তোমরা তোমাদের জীবন থেকে কি শিখলে সেটা আমাদেরকে ইনবক্স করে জানিয়ে দিতে পারো এবং আমাদের সাথে থাকতে পারো। আজকের মতো এখানেই বিদায়, সামনের মঙ্গলবারে আবার দেখা হবে, যদিও এখন বুধবার চলছে, অর্থাৎ মঙ্গলবার চলে কিন্তু বুধবারে যে আমাদের শোটি শেষ হয় সেই শো এনজয় করতে কিন্তু সামনের দিন আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো কালার্স এফএম 101.6 101.6 Colors FM তুমি আমি হেডফোনের তারে, ভালোবাসা হয় ভালো লাগে সকাল সকাল চায়ের কাপে, জমবে আড্ডা ঝলমলে সকালে।